আসসালামু আলাইকুম। শুরু করছি রং উপন্যাস পর্ব 18, লেখনীতে তন্নি তনু। হলদেতে টিমটিমে আলোয় কিছুটা অংশ আলোকিত। পায়ের খসখসে আওয়াজের দিকে কান পেতে মনের সাথে বাক্যগুলো আওড়ায় সিনথিয়া। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে মোমবাতির ঝড়ে নিভে দেয় ফু দিয়ে। আধারে ডুবে যায় ইরফাদের স্বপ্নের নীরব পায়ে লম্বা দমে আগায় সিনথিয়া। এরপর একটু একটু করে পিছিয়ে যায় নিজের কক্ষের দিকে। অন্ধকার হাতে তুলে নেয় নিজের ফোনটা। প্রথমেই ইরফাতকে কল দেয়, তবে অপর পৃষ্ঠে নিঃশব্দ। নিষ্ঠুর প্রতিশোধের খেলায় মতোয়ারা ইরফাত। চারপাশ তখন রক্তের ফোয়ারা আর মিউজিকের উচ্চ শব্দে মাতোয়ারা। বাড়ির চারপাশে বিশ্বস্ত গার্ড আর নিরাপত্তার ব্যবস্থা করে আসা চৌকস পুলিশ অফিসাররা কি করে জানবে তাদের রক্ষকই ভক্ষক বেশে বাসাতেই হানা দিয়েছে? আধখোলা দরজার ফাঁকে চোখ রাখে সিনথিয়া, চোখ দুটোতে বিপদের আতঙ্কে। বাড়িতে একটা বাচ্চা আছে, এটাই সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। এই মুহূর্তে কে ঢুকতে পারে বাড়িতে? সহসাই এক ছায়ামূর্তি উপরে সিঁড়ি বেয়ে নামে, হাতে তার ক্ষুদ্র আলো। পায়ের চলনে শতভাগ সাবধানতা। ধীরে ধীরে আলোয় প্রতিষ্ঠিত হয় ছায়ামূর্তির অবয়ব। পরনে পুলিশের পোশাক, হাতে রিভলভার, বুকের গহীনে আতঙ্কিত অধ্যায় চুপ করে নাই হয়ে যায়। এরা তো পুলিশের লোক, কোনো বিপদ আজ করতে পেরে নিরাপত্তা ব্যবস্থা দিতে এসেছে নিশ্চয়ই। ফোঁস করে শ্বাস ফেলে সিনথিয়া। নির্ধায় নির্ভয়ে সামনে এগোতে যেতেই একটু একটু প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। যদি নিরাপত্তা দিতে আসে তো নিচ থেকে নক করে আসতো, উপর দিয়ে কি করে আসলো? আকস্মাৎ প্রশ্নটা মাথায় কিলবিল করে উঠতে নিজেকে আড়ালে ডুবিয়ে নেয় সিনথিয়া। তাহলে কি রক্ষক ভক্ষক বেশে এলো? দরজায় আড়ালে দাঁড়িয়ে নীরব পর্যবেক্ষণ। অতঃপর স্বামীর দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে দরজা বন্ধ করে সিনথিয়া। অন্ধকার কাচের জানালা ভেদ করে সূক্ষ্ম আলোর দিকে নজর তাকায়। ঢিলেঢালা স্কার্ট, নিচে পরে নেয় জিন্স প্যান্ট, উপরের স্কার্ফটা খুলে ফেলে একটানে। উপরে জড়িয়ে নেয় লেডিস শার্ট, পায়ে পরে স্নিকার্স। লম্বা চুলগুলো পেঁচিয়ে মাথার উপরে বাঁধে শক্ত গার্ড দিয়ে। ছোট একটা অবলম্বে মাথায় জড়ানো চুলগুলো আঁকড়ে রাখে। জানালার পর্দা টেনে দেয়। ক্যাবিনেট খুলে একটানে খুলে ড্রয়ার, সাইলেন্সার লাগিয়ে ভারী রিভলভার তুলে নেয় হাতে। গুজে দেয় প্যান্টের পকেটে মোবাইল ফোন। অপর হাতে শক্তপোক্ত তালা নিয়ে বাইরের দিকে চোখ বুলায়। এক সূক্ষ্ম আলো হাতে নিয়ে রক্ষক বেশ ধরি ভক্ষক পুরো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সিনথিয়া এক নজর তাকিয়ে নীরব পায়ে পৌঁছে যায় ইভার ঘরে। নীরবে ফিসফিসিয়ে ডাকে, আপু ওঠো। গভীর রাতে ফিসফিসে আওয়াজে চমকে উঠে হুড়মুড়িয়ে উঠে বসে ইভা। স্ক্রিনে জ্বালিয়ে দেয় সিনথিয়া। আবছা আলোয় দুইজন মুখোমুখি। ইভার বুক ধুকপুক করছে। সিনথিয়া ইভার পিঠে হাত বুলিয়ে বলে, কুল কুল, এত রাতে তুমি? বাসায় কেউ ঢুকেছে আপু? মানে? এত কিছু জানি না, এত আলোচনার সময় নেই। আমি যা আজ করেছি তাই বললাম, কিন্তু বাসায় কেউ কি করে ঢুকবে? সিকিউরিটিতে দেওয়া। রক্ষকই ভক্ষক হয়ে ঢুকেছে? মানে? যিনি ঢুকেছেন ওদের গায়ে পুলিশের পোশাক, কিন্তু ঢুকলো কি করে? ছাদ দিয়ে নেমেছে বোধ হয়। ছাদের দরজা লাগানো ছিল। যারা এসেছেন তারা পরিকল্পনা করে এসেছেন। দরজা খুলে বা ভাঙা এমন কি? থতমত খায় ইভা। আতঙ্কে মেয়েকে জড়িয়ে ধরে। ভাইয়া তো বাসায় নেই, এখন কি হবে? এমন তো কখনই হয়নি। তুমি থানায় কল দাও। দিয়েছিলাম, নেটওয়ার্ক অফ। মানে? এত মানে জানি না, তবে যারা এসেছে আরশাদ বেঁধেই এসেছে। প্রি প্ল্যানিংই ছিল। প্রথম কল দিয়েছিলাম তোমার ভাইকে, এরপর থেকেই কল যাচ্ছে না। কোথাও না, হয়তো নেটওয়ার্ক জ্যাম বসানো হয়েছে। এখন কি হবে? আমার বাচ্চাটা? ডোন্ট প্যানিক আপু। টুম্পার কানে ইয়ারফোনে সুরা প্লে করে দাও, কোনো সাউন্ড যেন না পায়। এখানে চুপচাপ থাকবে। বাইরে থেকে আমি লক করে যাব। উপরওয়ালা আছেন, তোমার বাচ্চার কিছুই হবে না। আর আমি থাকতে ওর কিছু হতে দেব? ও আমার ভাইয়ের সম্পদ, আমাদের রক্ত। তুমি ট্রাস্ট রাখো, আমি আছি। তুমি কি করবে? বাইরে যেও না, তুমি মেরে ফেলবে তোমাকে। কিছুই করতে হবে না আপু, না হলে পুরো পরিবার শেষ হয়ে যাব আমরা। একটা পরিবার চোখে দেখতে পাইনি, আর একটা ভালোবাসার পরিবার তো এভাবে নিঃশেষ হতে দিতে পারি না। বাবা কোথায়? বাবা, আমার খুব ভয় করছে। বাসায় ভাইয়া নেই, বাবা একা কি করবে? তুমি চুপচাপ থাকো, টুম্পাকে সামলাও।
আমি বাবাকে ডাকবো এখন, তুমি শুধু টুম্পাকে নিয়ে থেকো, আর কিছু না। এইটুকু বলেই নিরুপায়ে 1-2 করে বের হয় সিনথিয়া। ইভা রুমের বাইরে শক্তপোক্ত তালা ঝুলিয়ে অন্ধকারে লম্বা পিতলের ফুলদানিটি পেছনে দাঁড়িয়ে থাকে। ছাদ থেকে এক এক করে মুখোশধারী শয়তানগুলো নামছে, তবে আলো জ্বলাচ্ছে না কেউ। একজনের হাতে মৃদু হোল্ডারে অল্প একটু আলো জ্বলছে। সিনথিয়া ফুলদানির আড়ালে বসে থাকে। ইভার বাইরে স্যান্ডেলের একটা অংশ ছুঁড়ে ফেলে নিচতলায়। ব্যাস, শব্দের তালা খুঁজতে সকলে নীরবে নেমে যায়। সেই সুযোগে সিনথিয়া রেদওয়ানুর রহমানের দিকে যায়। দরজায় হালকা ধাক্কা দিতেই বেরিয়ে আসে লম্বা লম্বা রাইফেল হাতে বেরিয়ে আসেন রেদওয়ানুর রহমান। হাত উঁচু করে সিনথিয়া দাঁড়ায়, ফিসফিস করে বলে, আরে বাবা, আমি সিনথি। সহসায় রেদওয়ানুর রহমান সরিয়ে নেন রাইফেল। বিস্মিত স্বরে বলেন, তুমি? দরজা ঠেলে ভেতরে যায় সিনথিয়া, অতঃপর বলে, কয়েকজন মুখোশধারী ঢুকেছে বাবা, দেখেছি আমি। কি করে ঢুকলো ওটা পরের বিষয়, তুমি ইভার রুমে যাও মা, ওকে নিয়ে রুমে আসবি, দরজা লাগাবি। তোর বিছানার নিচে একটা দরজা আছে, সিঁড়িও আছে, ওইখান দিয়ে সোজা আন্ডারগ্রাউন্ডে চলে যাবি। তাহলে তুমিও চলো বাবা। বাসা শূন্য থাকলে যদি ওরা আগুন জ্বালিয়ে দেয়, আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার দরজায় মরিচিকা পড়ে গেছে, চাইলেও বের হতে পারবি না, তখন আগুনে পুড়ে মারা যাব। তাহলে কি করব বাবা? তোরা নিচে যা, আমি শেষ রক্তবিন্দু ওদের সাথে লড়াই করব। তোরা বেঁচে থাক। বাবার রক্তের বিনিময়ে হলো আমার বাচ্চারা বেঁচে থাকুক। বাবা, আমাকেও সাথে রেখো। ইভা আপুর দরজায় লক করে এসেছি, এই যুদ্ধে আমিও তোমার সাথে থাকে বাবা। আরে পাগলি মেয়ে, তুই থেকে কি করবি? আমি তো রিভলভার চালাতে জানি বাবা। কথা শেষ হতে আকস্মাৎ ধাপ ধাপ করে সিঁড়ি বেয়ে ছুটে আসার শব্দ শোনা যায়। রেদওয়ানুর রহমান দরজা ঠেলে দেন। শয়তানগুলো অস্ত্র হাতে এদিক সেদিকেই আসছে। ওপরের প্রত্যেকটা কক্ষে দরজা করে নাড়ে। টুম্পার কানে হেডফোন দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে চোখ বন্ধ করে পড়ে থাকে। বাইরে থেকে গলার আওয়াজ আসে, দরজা তো তালা, অন্য রুমে খোঁজ। এবার সাময়িক দম নিল সিনথিয়া, আর বাবার চিন্তায় ব্যাকুল হয়ে যায়। এক এক করে সকল দরজা পেরিয়ে রেদওয়ানুর রহমানের দরজায় থামে কেউ। দরজা ভেরানো, ভেতর থেকে ছিটকিনি লাগানো নেই, আবসা আলো। দরজায় মৃদু টোকা দেয় শয়তানের একজন, রিভলভারের নল শটান করে রাখা। ধীরে ধীরে প্রবেশ করছে একজন, দুইজন, বাকি কেউ নিচতলায়, কেউ অন্য কক্ষে উলট পালটে ব্যস্ত। রেদওয়ানুর রহমানের কক্ষে পিনপতন নীরবতা। শ্বাসরোধ করে দরজার পিছনে দাঁড়িয়ে সিনথিয়া। রেদওয়ানুর রহমান ক্যাবিনেটের ওপাশে। দুজন মুখোশধারী রুমে ঢুকেছে সাবধানে, হাতে মৃদু আলো। অপরজনের হাতে রিভলভার, চোখে নিষ্ঠুরতা, হিংস্রতার দাবানল। ধীর পায়ে এদিক ওদিক লাইট মারছে একজন। একদলা আলো মুখের উপর পড়ে সিনথিয়ার। চোখ মুখ বন্ধ করে ন্যানো সেকেন্ড, অতঃপর তীব্র ক্রোধে রুখে এক হাতে দরজা ঠেলে নব ঘুরায়। দুইজন কক্ষে বন্দি। সিনথিয়া হাতের মুঠোয় শক্ত করে চেপে রাখা রডটা তুলে শটান করে বাড়ি মারে একজনের মাথায়। বুঝে ওঠার আগেই চোখ আদো আদো করে তাকায় লোকটা। রুদ্ধ হয়ে আসে গলার শ্বাস। একজনকে টান টান হয়ে পিছু ফিরে দাঁড়ায়। রিভলভারের নল সিনথিয়ার কপাল বরাবর। পেছন পকেট থেকে এক মুহূর্তে টান মেরে বের করে রিভলভার, শটান করে ধরে মুখোশধারীর কপাল বরাবর। চোখে অগ্নি, হিংস্রতা, গলার স্বরে ঝংকার। কেন এসেছিস? কি কারণ? কে পাঠিয়েছে তোদের? নাম বল। কি দাপট? এসপির বউ? মাথার খুঁড়ি উড়াইয়া দিমো, শালি বন্দুক নামা। রিভলভারের নলে জোর দেয় সিনথিয়া। নাম বল। নামা শালি। দাঁতে দাঁত ভেঙে সিনথিয়া বলে, কে পাঠিয়েছে তোদের? মুখোশধারী ট্রিগারে হাত রাখে। সহসায় পেছন থেকে ভারী রড দিয়ে শক্তপোক্ত আঘাত করে রেদওয়ানুর রহমান। মাথা ভারী হওয়ার আগ মুহূর্তেই ঢলে পড়ে টাগরা যুবক। সিনথিয়া ধীর গলায় বলে, সেন্স চলে গেল তো বাবা, কে পাঠিয়েছে শুনতে তো আর পারলাম না। এখন টিকে থাকাটাই ফ্যাক্ট। এত গল্প শুনে লাভ নেই, আগে জীবন, পরে বুঝে নেব বাকিটা। তুই উপরে থাক, আমি নিচে যাচ্ছি। এ পাশে সিঁড়ি দিয়ে ওরা অনেকজন, আলাদা আলাদা করে মোকাবেলা করতে হবে। বেশি প্রবলেম হলে বেঁচে থাকার জন্য যতগুলো বুলেট ইউজ করবি হয় করবি, হিসেব আমি দেব, বুঝলি? আর এই দুইজন বাবা, দরজায় তালা লাগা। একটা একটা করে রুমে জিন্দা কবর দেব।
রেদওয়ানুর রহমান সাবধানে পা ফেলে অপর পাশে সিঁড়ি দিয়ে নিচের দিকে যায়। সিনথিয়া সিঁড়ির রেলিং ধরে বসে থাকে। অপর সিঁড়ি দিয়ে কেউ একজন উপরের দিকে উঠছে। টর্চ মেরে এপাশ ওপাশ তন্ন করে খুঁজছে। রেলিং ছেড়ে হামাগুড়ি দিয়ে দুটো বড় বড় ফুলদানি একসাথে করে তার পাশে গুটিসুটি মেরে বসে থাকে সিনথিয়া। ভয়ঙ্কর হিংস্র চেহারাগুলোর লোকটা ফুলদানির দিকেই আসছে 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 উপর দিকে তাকিয়ে সোজা হাঁটছে। ওই তো এসে গেছে। সুযোগ বুঝে পা বাড়িয়ে দেয় সিনথিয়া। হিংস্র দানব ধপাস করে পড়ে মেঝেতে। হাতের ছোট্ট টর্চটা ছিটকে পড়ে দূরে চলে যায়। নিচ থেকে আওয়াজ আসে, কি হলো রে? অগ্নিশর্মা প্রখরমূর্তিকারী সিনথিয়া বেগবান উদ্দাম বেরপোড়া ঝড়ের গতিতে উঠে আসে। তবে দক্ষ অভিজ্ঞতা হিংস্র দানব ঠিকই উল্টো ঘুরে ওই মুহূর্তে। অগ্নিমূর্তি সিনথিয়া দাঁড়িয়ে যায়। হিংস্র দানবে দক্ষ পায়ে ছিটকে পড়ে দূরে। শব্দের তোরে নিচে শয়তানগুলো তেড়ে আসছে সিঁড়ি ভেঙে। কখনো কখনো থেমে যেতে হয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। সিনথিয়াও পিছিয়ে যায়। তুফানের গতিতে নাই হয়ে যায় আধারে। উপরে এসে জড়ো হয় বাকিরা। সকলের মুখেই একই প্রশ্ন, কেটা ছিল রে? এক রূপবতী অগ্নিকন্যা। এসপির বইন থাকে না? বইন না, নতুন পাখি, একদম আলাদা। খুঁজে বাইর কর, কোনো টাকা পয়সা লাগবো না আমো। তেজওয়ালা মায়াডারেই চাই আমার। সকলেই বিক্ষিপ্ত মৌমাছির মতো ছড়িয়ে যায় বাড়ি জুড়ে। সিনথিয়া গা ঢাকা দেয় রান্নাঘরের নিচের ক্যাবিনেটে। টর্চ হাতে সেখানেও পৌঁছে যায় একজন। ক্যাবিনেটের দরজায় ফাঁকে দৃষ্টি ফেলে সিনথিয়া। হিংস্র চোখগুলো খুঁজে আসা একজন রান্নাঘর জুড়ে পাইচারি করে। কিছু খুঁজে না পেয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ক্যাবিনেট থেকে ধীর পায়ে বের হয় সিনথিয়া। অতপর ক্ষুদ্র অদম্য সাহসী সিনথিয়া ধারালো ছুরি গেঁথে দেয় পিঠে। রক্ত ফিনকি মেরে ভিজিয়ে দেয় সিনথিয়ার চোখ মুখ। চোখ বড় বড় করে অপ্রত্যাশিত তীব্র আঘাতে দুর্বল হয়ে পড়ে যায় মুখোশধারী। শক্ত পায়ে হাঁটু ভাঁজ করে আঘাত করে সিনথিয়ার হাতে চাবুক খুলে আসে তাগড়া যুবকের পিঠ থেকে। সহসায় আরেকটা হিংস্র দাবানল দরজার বাইরে থেকে হাজির হয়। এক পা করে এগিয়ে আসে। পৈশাচিক হাসিতে বলে, ওহ ডার্লিং, এক দেখায় প্রেমে পড়ে গেলাম যে। চাকু হাতে সিনথিয়া অগ্নিমূর্তি, প্রখর অগ্নিকন্যা, একদলা থুতু ছুঁড়ে মারে শয়তানের দিকে। হিংস্র চোখ নিয়ে বেপরোয়া গতিতে ছুটে আসে শয়তান। সিনথিয়া এক পা পিছিয়ে ছুরি নিয়ে প্রস্তুত হয়। চাকুতে ঘর্ষণ, মুখোমুখি লড়াই। শক্তিশালী দক্ষ কৌশলে ছুরি দানবের গলায় ধরে। তবে দানবের সাথে পেরে ওঠে না সিনথিয়া। শক্তিশালী আঘাতে রুখে সিনথিয়ার হাত মুড়ে সিনথিয়ার পিঠের পিছনে গলায় ধরে ধারালো ছুরি। হাঁসফাঁস করে উঠে সিনথিয়া। গভীর রাতে নীরব রাস্তায় প্রতিশোধের নেশায় মাতোয়ারা তিন বলিষ্ঠ পুরুষ। ধ্বংসস্তূপ, শান্ত পরিবেশ। একের পর এক একজনকে টেনে নিয়ে আসে শিশির। অতপর পূর্বের ন্যায় বসে পরে চাপাতি হাতে। পাপির শরীর টুকরো টুকরো করার স্বাদই আলাদা। মিউজিক বক্সে ডিজে গান, বিট বাড়ছে ক্রমাগত। একটা চামড়ার ব্যাগ সেখান থেকে তুলে অস্ত্র বের করে শিশির। পৈশাচিক হাসির তালে ছুড়ে দেয় হ্যামার। অভিজ্ঞ হাতের দাপটায় কবজা করে নেয় ইরফাত। মাফিয়া দলের আরও একটি তাগড়া যুবক হাত জোর করে অনুনয় বিনয় করে, আমারে মাফ করে দেন স্যার, আমরা আর কোনোদিন মাইয়ার দিকে তাকাবো না স্যার। পৃথিবীর সকল মাইয়া আমাকে আম্মা লাগে। তবে সে আকুতি ভরা স্বর কানে যায় না ইরফাদের। চোখে হ্যামারের দিকে নিষ্ঠুরতা, হিংস্রতায় হ্যামার দিয়ে আকস্মিক বাড়ি দেয়। রক্ত ছিটকে আবারও চোখে আসে। আঙুলের সাহায্যে মুছে নেয় রক্ত। কপাল থেকে টুপটুপ করে পিচ ঢালা রাস্তায় পড়ে সেই রক্ত। প্রভাত রঞ্জন দৌড়ে ঝড়ের গতিতে প্রাণপণে পালাচ্ছে। শক্ত রড দিয়ে পিছু ছুটছে জাবির। অতপর প্রবল এক ঝংকার তুলে জাবির সজোরে আঘাত করে প্রভাত রঞ্জনের পায়ে। ছিটকে পড়ে প্রভাত রঞ্জন। হামাগুড়ি দিয়ে এগোইতে যান সামনে। জাবির এক হাতে টেনে ধরে প্রভাত রঞ্জনের পা। তারপর টেনে হিঁচড়ে পিচ ঢালার রাস্তার পথে টেনে নিয়ে যায়। ডিজে গানের তালে ভালোই যাচ্ছে দৃশ্যপট। পাপির রক্তে বৃষ্টিতে অর্ধস্নাত তিন বলিষ্ঠ পুরুষ। কালো জগতের অধিপতির পার শেকলে বাঁধা। তপন চৌধুরী আর প্রভাত রঞ্জনকে শেকলে বাঁধে শিশির। অন্য হাতে কল দেয়, কাজ শেষ। এমনভাবে ক্লিন করবি যেন রক্তের চিহ্ন অবধি না থাকে। বস্তা টুকরো টুকরো অংশগুলো সাগরে ফেলে দিবি। আর বাকিদের তো একটু বোঝাপড়া আছে। শিকল জুড়ে দেয় শিশির। গাড়িতে উঠে বসে। অতপর গাড়ি স্টার্ট দেয় ইরফাত। পাশাপাশি জাবির, পিছনে শিশির। পিচ ঢালা পথে চ্যার করে যায়। পিছের ছাল উঠিয়ে প্রভাত রঞ্জন চিৎকার করে, ওই হারামের বাচ্চা, হারামখোর, মাতাল, লুসিফার, ছাড় আমাকে। তীব্র ছটানির তালে তালে শিশির গান ছাড়ে।
তবে পাগলা গান শুনে শিশিরের মুখে চ উচ্চারণ করে, এরপর বলে, স্যার এই সং মানাচ্ছে না আপনার সাথে, ওয়েট নতুন গান দিচ্ছি। এরপরই প্রভাত রঞ্জনের চিৎকারের তালে তালে বেজে ওঠে, আই এম এ সাইলেন্ট কিলার, আই এম এ সাইলেন্ট কিলার। ইরফাদের অন্দরমহলে চলছে হারজিতের খেলা। নিচতলায় রিদওয়ানুর রহমান এক হাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। উপরের কক্ষে সিনথিয়া বন্দি হিংস্র দানবের হাতে। অপরজন ভাঙছে ইভার কক্ষে জানালা। কি হবে এরপর? ইরফাদের আনন্দমহলে তারই অগ্নিশর্মা, প্রখর মূর্তি ধারণকারী প্রিয়তমার একগুচ্ছ চুল ভয়ঙ্কর রূপধারী মাফিয়ার হাতের কবজায়। শক্তিশালী হাতের মুঠোয় চুলগুলো শক্ত টান। সিনথিয়ার চোখ মুখ জুড়ে ব্যথার ছাপ স্পষ্ট। চুলের টানে চোখ থেকে পড়ছে তপ্ত জল। নরম বিধ্বংসী সিনথিয়ার হাত জোড়া করা মাফিয়ার হিংস্র থাবায় বন্দি। টেনে হিঁচড়ে সিনথিয়াকে রান্নাঘরের বাইরে নিয়ে যাচ্ছে মাফিয়া। সিনথিয়া পিছিল মেঝেতে পায়ের গতি রোধ করতে চেয়েও পারছে না। শক্তিধর হাতের দাপটে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তাকে। নিচতলায় অতি সূক্ষ্ম কৌশলে পা ফেলছেন রিদওয়ানুর রহমান। প্রশিক্ষণপ্রাপ্ত অস্ত্রধারী রিদওয়ানুর রহমান এই বয়সেও টাকুরা যুবকের ন্যায়। রক্ত যেন টকবগে ফুটছে। তিনি কাজ চালাচ্ছেন কৌশলে। এই বাড়ির আনাচে কানাচে তার চেনা। অন্ধকারে মিশে থেকে এক এক করে সরিয়ে দল পাতলা করছেন মাফিয়াদের। ইতিমধ্যে এক অংশ উপরের কক্ষের সামনে। এইবার কক্ষের ভারী তালা ভাঙার চেষ্টা করছে। অন্যদিকে শক্তিধর হিংস্র মাফিয়া কোমল সিনথিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওপরতলার রুমের দিকে। সিনথিয়া গলা ছেড়ে ডাকছে, বাবা। সিনথিয়ার কাকুতি ভয় মিশ্রিত গলার স্বর। এর আগেও মেয়েটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিল। তেজস্বী মেয়েটা কি এবার ভয় পাচ্ছে? রিদওয়ানুর রহমান কোনো কিছু না ভেবে নিচ থেকে গলা উঁচিয়ে উত্তর দেন, বাবা ভয় পাস না, আমি আছি, আমি আছি। সেই গলার স্বরে ভরসা, আশ্বাস। সিনথিয়ার ভয়ার্ত চোখ দুটো শীতল হয়ে আসে। বাবা আছেন, তার উপর ছায়া আছে। মাফিয়া দলের আরেকজন ছুটে আসে বসের দিকে, তারপর গলায় ভয়ের ছাপ, বস মেয়েটা এসপির বউ, অন্য কিছু চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন। যে কাজে এসেছেন ওইটা করেন, সময় কম। এসপি খুব খ্যাপাটে, একবার চলে আসলে সবাইকে মেরে দেবে বস, মেরে দেবে। চুপ শালা। বস আপনি বুঝতে পারছেন না, এসপির সম্পর্কে ধারণা নেই আপনার। তোর এত ধারণা থাকলে তার বাড়িতে ভক্ষক হয়ে ঢুকেছিস, ভয় করছে না? ওদের মেলে ফেলার জন্য আবার হাদিস দিচ্ছিস? আমাদের হাতে সময় কম, এসবের চক্করে পড়ে সময় ফুরাবে। এসপি যদি কোনোভাবে চলে আসেন, ও এই রাতে ফিরবে না। এই রাত তোমার আমার, তাই না সুন্দরী? তোরা কেউ আসতে চাইলে আসিস, তবে সিরিয়ালের আমার পরে এবং আমার শখ মেটার পরে, বুঝলি টাকলা? ভারী রিভলভার সিনথিয়ার মাথা ঠেকায় মাফিয়া বস। বাকিদের নির্দেশ দেয়, নিচে বুইড়া ব্যাটারে সাইজ কর, আমি আসতাছি। এদিকে রিভলভার হাতে নিচতলায় সব উপেক্ষা করে পাগলা ঘোলার মতো ছুটে আসেন রিদওয়ানুর রহমান। তার হাতে রিভলভারের দাপট। অতপর রিভলভারের ধাতুর বুলেট চওড়া কপালে সূক্ষ্ম ছিদ্র করে বেরিয়ে যায় মাফিয়া দলের একজনের। মাফিয়ার বস সিনথিয়াকে ঠেলে দেয় সামনে। এদিকে রিদওয়ানুর রহমান প্রশিক্ষণপ্রাপ্ত, হাতে লক্ষ্যবস্ত্র হতে পারে। পরপর আরও দুটো বুলেট যায় রিভলভারের নল থেকে। গরম নল জুড়ে উত্তপ্ত ধোঁয়ায় যেন রিদওয়ানুর রহমানের ভেতরে রাগ, ক্রোধ, অগ্নিগিরি সকলের সামনে মেঝেতে ধপাস করে পড়ে। মাফিয়া বস সিনথিয়াকে সামনের দিকে দিয়ে নিজে বাঁচে। সিনথিয়া চুলের মুঠি ছেড়ে কড়া হাতে পরে পেছনের পকেটে হাত দেয়। রিভলভার সিনথিয়ার দিকে তাক করতে রিদওয়ানুর রহমানের রিভলভারের ধাতব বুলেট এসে লাগে মাফিয়ার বাহুতে। আহত হাতটি সরে যায় সিনথিয়াকে বন্দি করে রাখা হাতে। সাথে সাথেই অপর হাতে রিভলভার চেপে ধরে সিনথিয়ার পেছনে। মাফিয়ার গলায় ক্রোধ ও ভয়ঙ্কর, আমার জানের ভয় নাই, আমার পিছুটা নাই, আমি মরলে তোদের নিয়েই মরব, এই আমার ওয়াদা। রিদওয়ানুর রহমান প্রশিক্ষণপ্রাপ্ত, হাতটাও হালকা কাঁপে, তবে মনের জোর, আত্মবিশ্বাসের সাথে তার লড়তেই হবে। বাড়িতে দুটো মেয়েকে নিরাপদে রাখা তার দায়িত্ব। রিদওয়ানুর রহমান রিভলভার নামায় না, বরং লক্ষ্যের দিকে স্থির করে রাখে তার রিভলভার। মাফিয়া বস বাড়ির রিভলভারটা সিনথিয়ার মাথায় চেপে ধরে। এর মধ্যে আরও একজন মাফিয়া রিভলভার নিয়ে চারপাশে ঘোরে। চোরাবালির ফেসে যান যেন রিদওয়ানুর রহমান। ওইদিকে একদল ইভার কক্ষে ভারী তালা দিয়ে কেটে ফেলে।
আতঙ্কিত ভারী গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে মনে ভাবে সে এক অযোগ্য নারী, অযোগ্য মা। বয়স কম থাকতে ছিল তাই ক্রিকেটারের প্রতি নেশা। সারাদিন ক্রিকেট দেখে পার করে দিত। এরপর পড়ল এক ক্রিকেটারের প্রেমে। তারপর জীবনে নামলো আধার। কখনো আত্মরক্ষামূলক কোনো কিছুই শেখা হয়নি, কখনো ধরা হয়নি রিভলভার। এতে তার ভীষণ রকম অনীহা। ওই সকল অস্ত্র তাকে টানতই না। এখন মনে হচ্ছে এই মুহূর্তে সে কতটা নিরুপায়। মা হিসাবে সন্তানকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার নেই, কিছুতেই নেই। দরজা ভেঙে তেড়ে আসছে হায়নার দল। বুকের মধ্যে তপ্ত ওমে মেয়েটাকে শক্ত করে আলিঙ্গলে চেপে ধরে রাখে ইভা। শিউরে ওঠা জেগে ভয়রা দাপিয়ে বেড়ায়, চিৎকার করে দিয়ে ওঠে, ভাইয়া, বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, আমার ভয় লাগছে বাবা। রেদওয়ানুর রহমান নিরুপায়। এদিকে সিনথিয়া, ওইদিকে ইভা, টুম্পা। কি করবেন তিনি? সিনথিয়া চোখ দুটো দুঃস্বপ্নে ভাসছে। ওই যে নিরাপদ জায়গা, আর একটু সংগ্রাম করলেই আর একটু টিকে থাকতে হবে শুধু। মাফিয়াদের ঘিরে দাঁড়িয়ে রেদওয়ানুর রহমানকে। অস্ত্র নামানোর জন্য তীব্র ঝংকার। অস্ত্র ফেলে অথবা মর তুই, নিজের মাথায় নিজে শ্যুট করে দে, সবগুলোকে ছেড়ে দেব। রেদওয়ানুর রহমান সিনথিয়ার চোখের দিকে তাকায়। সিনথিয়ার চোখ দুটো ছলো ছলো। রেদওয়ানুর রহমানের কানে ভেসে আসছে এইবার আকুতি ভরা কণ্ঠ, বাচ্চা মেয়েটাকে কী করে শয়তানরা আঘাত করছে, মেরে ফেলবে। সাজানো গোছানো ভালোবাসায় গড়া পরিবারটা শেষ হয়ে যাবে। এই ন্যায় অন্যায়ের যুদ্ধে কি তিনি হেরে যাবেন? এই দেশে কি অন্যায়ের জয় হয়? অপরাধীরা মাথা উঁচু করে নির্ভয়ে বেঁচে থাকে। অপরাধীরা শীত দ্বারা টান টান করে নিরাপদ আইনের লোকেদের মাথা নিচু করে রাখে। জয় পরাজয়ের যুদ্ধে পরিবারকে বাঁচাতে হেরে যাবে এক বিধ্বংসী তেজি। অন্যায়কে ব্যারিকেড দেওয়া রেদওয়ানুর, মুছে যাবে তার নাম। সত্যের লড়াই থেকে, জয়ের মুখ থেকে দেখবেন না তিনি কখনো। শুট কর। মাফিয়ার তীব্র ঝংকারে ভাবনার ইন্দ্রজাল থেকে ছিটকে পড়েন রেদওয়ানুর রহমান। এদিকে ইভার চিৎকার, আমাকে মেরে ফেলুন, আমার বাচ্চাকে ছেড়ে দিন। ও ছোট বাচ্চা, ওইটুকু বাচ্চা, ও কিছুই বোঝে না, কাউকে বলবে না কিছু, ছেড়ে দিন ওকে। ঘুমন্ত টুম্পা মাফিয়ার কোলে, কানে এলো সুরা চলছে। মাফিয়ার কোলের সামনে উচ্চতায় বাচ্চাটাকে ঝংকার দিয়ে ওঠে, তাহলে তুই ওড়না খোল। বুকের ভেতর জলোচ্ছ্বাস। এবার শিউরে ওঠে, ওড়না খোল, না হয় ছুঁড়ে ফেলে দিব এই বাচ্চাকে। এরপর এই যে বন্দুক দেখছিস না, বুক ঝাঁঝরা করে দিব এই ছোট্ট বুকটার। পায়ের তলা থেকে মাটি অবধি ঘেমে ওঠে যেন ইভার। এই কেমন চোরাবাড়িতে পড়লো সে? রেদওয়ানুর রহমান হাত ফেলে দেন রিভলভার। উপরে রিভলভারটা মেঝেতে কয়েকবার টিকবাজি খায়, দূরে ছিটকে পড়ে। ওদের ছেড়ে দে, আমাকে মেরে ফেল। মাফিয়া বস পৈশাসিক হাসিতে ফেটে পড়ে। কি ভালোবাসা, জান দিয়ে ছেলে বউকে ভালোবাসিস, বা সত্যি তুই মানুষ। কিন্তু কি করব বল, নির্দেশ যা আছে, না হলে মোটা অঙ্কের টাকা আসবে না। তুই কি জানিস কত মোটা অঙ্কের টাকা পাবো? তোর রক্তের দাম আমাদের জীবনের উল্লাস করাবে, উল্লাস। রেদওয়ানুর রহমান চোখ দুটো নীরব, যেন হার জিতের খেলায় তিনি হেরে গেছেন। জীবন সংগ্রামে সত্যের পথ থেকে তিনি সব হারিয়ে ফেলেছেন, সব। মাফিয়ার পৈশাসিক হাসিতে তার রক্তের অগ্নিগিরির মতো টকবক করে ফুটছে, তবে উপর দিক থেকে তিনি নীরব, নিশ্চুপ, স্থির। মাফিয়া বস কড়া পায়ে সিনথিয়ার মাথায় রিভলভার আর একটু শক্ত করে ধরে। মাফিয়ার বস ঝাঁকি দিয়ে উঠে ঠেসে ধরে রিভলভার সিনথিয়ার মাথায়, সাথে সাথে ঝুঙ্কার দেয় মাফিয়াদের, বলে, ওই বুইড়া ব্যাটারে নিয়ে খেল তোরা, আমি ওর ছেলের বউরে নিয়ে একটু খেলি। কক্ষের ভিতর থেকে শোনা যায় আর একটি পৈশাসিক স্বর, বস, আমরা কি এসপির বোনের সাথে খেলার অনুমতি পাবো? সময় কম, আগে বুইড়া ব্যাটারে সাইজ কর। তাহলে আগে কোনটা বস, ঘরের ডা নাকি বাইরের ডা? মাফিয়ার কড়া আদেশ, বাইরে আয়। রেদওয়ানুর রহমানের রক্তচক্ষু, ক্ষুদ্র গলার স্বর, ওদের যদি ফুলের টোকা লাগে আমি সব ধ্বংস করে দেব। ওরে বুইরা, বয়সের কি তেজ রে, বউটা কি ওই তেজের লাগাই এইদিকে আন্ধার। অগ্নিশর মা সিনথিয়া আগুনের ফুলকির মতো, তার দুটো চোখ অপেক্ষার সুযোগের। তীক্ষ্ণ কোনোই সময় ন্যানোসেকেন্ড গতির ঝড়। পেছনের দিকে চোখ বরাবর গেঁথে দেয় নিজের কোনোই। নিজের প্যান্টের পকেট থেকে রিভলভার টেনে বের করে সিনথিয়া। 1, 2, 3, 3টা বুলেটে তাজা প্রাণ। পেছনের জন চোখে হাত দিয়ে দক্ষ হাতে রিভলভার তাক করে রাখে, বাকিরা তেড়ে আসে।
স্বপ্ন, ভালোবাসায় ঘেরা শান্তির নীড় আজ রণক্ষেত্র। বুলেটের বর্ষণের তালে তালে উঁচু নিচু হয়ে বসছে সিনথিয়া। রেদওয়ানুর রহমান বুলেট থেকে নিজেকে বাঁচায়, তুলে নেয় রিভলভার। ইবার কক্ষে মাফিয়াদের পরিস্থিতি বেগতিক দেখে ছুটে দেয় টুম্পাকে। ছোট মেয়েটা ছিটকে পড়ে মেঝেতে। সাথে সাথে মাফিয়ার দল বেরিয়ে আসে কক্ষ থেকে। ইভা বুকের মধ্যে থেকে কিছু একটা শূন্য হয়ে যায়। টুম্পা ঘুমের ঘরে তীব্র চিৎকার দেয়। সেই চিৎকার পৌঁছায় সিনথিয়ার হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, চোখে অগ্নিগিরি। সিদ্ধহস্ত প্রখর মূর্তি সিনথিয়া রিভলভারের বুলেট এক এক করে মাফিয়ার দলের বুকে মাথায় লাগে। সময়ের ফাঁকে এক পা দুপা করে পিছিয়ে যায় সিনথিয়া। ইভার দরজায় দাঁড়িয়ে বলে, ইভা আপু ঠিক আছে? টুম্পা স্তব্ধ নীরব। ইভার চোখ দিয়ে নোনা জল পড়ে। বাচ্চাটাকে এভাবে ছুঁড়ে ফেললো? আচ্ছা, ওদের কি কোনো সন্তান নেই? আরে ওকে আপু? টুম্পা ঠিক আছে? কান্নারত টুম্পাকে ইভা বুকে জড়িয়ে বলে, ঘুমের গেছে পড়ে গেছে মা, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মা আছি না? পাপার কাছে যাব। মা আছি তো সোনা, আমি পাপার কাছে যাব, কাল যাব। তুমি কোথায় কোথায় ব্যথা পেয়েছো মা? কোথায়? এখানে এখানে এখানেও। সিনথিয়া চিৎকার দিয়ে বলে, আপু ওরা আমার মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সব ধ্বংস করে দে। ঠিক আছে তো টুম্পা? বাইরে এসো না তুমি, দরজা বন্ধ করো। চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে অন্য হাতে ফোন বের করে নেয় ইরফাত। একটা মিসড কল ব্যাক করে ইরফাত। বন্ধ। এবার ফোনে কল দেয়, বন্ধ। 6 নাড়া দেয় তাকে। একে একে সবার ফোন বন্ধ, সবগুলো ফোন বন্ধ, সব বন্ধ। ড্রাইভিং সিট ছেড়ে দেয় ইরফাত। ইরফাতের অন্দরমহল, গরম পরিবেশ, চিৎকার, ঘর জুড়ে অসংখ্য জিনিস ভেঙে চুরে পড়ে আছে। সেই তালে বাজছে তীব্র শব্দের সাউন্ড বক্স। এক প্রান্তে সিনথিয়া, ওই প্রান্তে একপাশে রেদওয়ানুর রহমান। তার ঠিক মুখোমুখি মাফিয়ার দল। চলছে জয়ের পরাজয় টিকে থাকার লড়াই। ওই মুহূর্তে মাফিয়া বসে তীব্র ঝংকার, সবগুলোকে ঝাঁঝরা করে দে, ওদের রক্তে গোসল করব আমি। একসাথে অসংখ্য গুলিবর্ষণ। দরজার আড়ালে সিনথিয়া কেবল নতুন রিভলভারে তাক করে দাঁড়িয়ে। সূক্ষ্ম ধাতব বুলেট, গরম উপ্ত পরিবেশ। রিভলভারের নল ভেদ করে ধেয়ে আসছে রেদওয়ানুর রহমানের দিকে। সেই দিকে ভূক্ষেপ নেই তার, সময় কম, গলার দম নেই। এক ধাক্কায় সরিয়ে দেয় সিনথিয়া। সূক্ষ্ম ধাতব বুলেট রেদওয়ানুর রহমানের বুক ছেড়ে সিনথিয়ার হাতের বাহুতে ঢুকে যায়। অতঃপর গরম ধুলোময় পরিবেশে এক প্রয়োগনীয় শব্দতা, কান জুড়ে শব্দ। রেদওয়ানুর রহমান স্তব্ধ। শোক করার সময় কম, ভাবনার সময় নেই। একাধারে গুলিবর্ষণ করে যান দুহাতে। গলা শুধু একটাই কথা, দরজার ওপাশে দাঁড়া সিনথিয়া ছুটে দরজার ওপাশে দাঁড়ায়। ওদিকে মাফিয়ার দল তেড়ে আসে। একার পক্ষে এতগুলো শয়তানের সাথে পেরে ওঠা দুষ্কর। হৃদয়ের টান। সমস্ত কাজ শিশির জাবিরের ওপর ছেড়ে দেয় ইরফাত। কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাড়ির দিকে টানছে। গুপ্ত অপারেশনে আসার সময় সে হেলিকপ্টারে তারা এসেছিল। সেই হেলিকপ্টারে অল্প সময়ের ব্যবধানে বাড়ির পথে ইরফাত। হৃদয়ের ভেতরে অজান্তেই চলছে জলোচ্ছ্বাস, তুফান। সব উপেক্ষা করে ছুটে আসে ইরফাত। বাড়ির পথ অন্ধকার আচ্ছন্ন, প্রয়োগ নীরব পরিবেশ। একটা সিকিউরিটি গার্ডও নেই। দূর থেকে ভেসে আসছে উচ্চ শব্দের গান। বুকের ভেতর মোচড় দিয়ে থাকে। সব হারিয়ে বসলো সে, সব শেষ হলো। এমন অশান্ত কেন হৃদয়? তেরে আসা ভয়ঙ্কর দুশ্চিন্তা তার পায়ের গতি বাড়ায়। বুক জুড়ে উথাল পাতাল জ্বর। বাবা ঠিক আছে? ইভা, টুম্পা আর তার প্রিয়তমা সব ঠিক আছে তো? লোহার ভারী দরজার কলিং বেল, শব্দ নেই, বিদ্যুৎ নেই। একের পর এক হাতের বাড়ির ধাক্কা, গলার স্বর, প্রিয়তমার নাম। সিনথি, বাবা, ইভা, সিনথি, এই সিনথি। ইরফাতের অন্তর্মহলে রক্তের খেলা। সিনথির হাত পা ক্ষত বিক্ষত। টুম্পাকে সেভ করতে হকি স্টিকের শক্ত আঘাত তার পিঠে, পেটে আর কপালেও। পায়ে আরও 2টো বুলেট। ঝরছে রক্ত অনবরত। রক্তের ফোয়ারায় ভিজছে সাদা রঙের টাইলস। রেদওয়ানুর রহমানের সাদা পাঞ্জাবির জুড়ে রক্ত। সবার কাছেই বুলেট শেষ। এখন চলছে ছুরি চাপাতির আঘাত। ধারালো ছুরিতে ক্ষতবিক্ষত হৃদয়ের রহমানের শরীর। তবে চোখ দুটো স্বপ্ন। নিঃশেষ হতে দিবে না তিনি তার পরিবারকে। এমন সময় বাইরে থেকে ভারী দরজার ধাক্কা। ফিরে তাকায় সিনথিয়া। ছলো ছলো চোখ দুটো। আহত হৃদয় এক সিক্ত অনুভূতিতে ভাসে। ইরফাত,
ইরফাদ এসেছে। রুগ্ধ হওয়া গলাটা ছিঁড়ে বেরিয়ে আসে বাঁচার আকুতি, তবে সে ডাক দরজার ভেতর থেকে ভেদ করে না। মাফিয়ার দল চেপে ধরে সিনথিয়ার মুখ। রিদওয়ানুর রহমান দরজার আলোয় পিঠ ঠেকিয়ে দাঁড়ান, আহত কণ্ঠস্বরে চিৎকার করেন, আমার ইরফাদ এসেছে। ও বিধ্বংসী, ও ধ্বংস, ও মহাপ্রলয়। সব শেষ করে দেবে, সব ধ্বংস করে দেবে। সিনথিয়া উঠে দাঁড়ানোর অবস্থায় নেই শরীরে শক্তি, তবে ওই লোহার ভারী পাল্লাটাও খুলে দিতেই হবে, খুলতেই হবে। শেষ চেষ্টায় সিনথিয়া অক্ষত পায়ে শক্ত আঘাত করে মাফিয়ার ঠিক চোখে, কেড়ে নেয় ছুরি, এলোপাথারি আঘাত করে, অতঃপর উঠে দাঁড়ানোর চেষ্টা। রিদওয়ানুর রহমান বাইরে চলে আসেন, হাতে বড় চাপাতি, এলোপাথারি আঘাত, অল্প একটু ফাঁক, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সিনথিয়া। সমস্ত সিঁড়িপথ রক্ত ভাসিয়ে নিয়ে যায়। মাফিয়া দলের একজন এসে বাধা দিয়ে দাঁড়ায়। অগ্নিমূর্তি সিনথিয়া ধারালো ছুরিতে আঘাত করে মাফিয়ার বুকে, অতঃপর বিধ্বংসী সিনথিয়া খুলে দেয় ভারী পাল্লার দ্বার। সামনে দাঁড়ালো প্রলয়, বিধ্বংসী ইরফাদ। এক ঝাপটা শুভ্র হওয়া পুরো অন্দরমহলের প্রাণ ফেরে। আধ ভাঙা রক্তাক্ত শরীরে দাঁড়িয়ে সিনথিয়া, আহত, ব্যথায় কাতর শরীর, এলোমেলো চুলগুলো উড়ছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ভয়গুলো বুকে ছেড়ে উড়াল দিয়েছে। ঢুলু ঢুলু চোখে হাসে, মুখে বলে, ওরা বাঁচতে দিচ্ছে না, আর দিচ্ছেই না। ধারালো মগজ যজ্ঞের অধিকারী তীক্ষ্ণ বুদ্ধির খ্যাপাটে ইরফাদ চোখ বুলিয়ে নেয় চারপাশে। হাত বাড়িয়ে সিনথিয়ার রক্তাক্ত কপালের ভেজা চুলগুলো সরিয়ে দেয়, টেনে নেয় বুকের কাছে। এক বাহু ধরে আবদ্ধ করে রক্তাক্ত কপালের কোণে সিক্ত চুমু দেয়, বুকে চেপে ধরে কয়েক সেকেন্ড। ইরফাদের গলার স্বর কিছুক্ষণ কোমল, পরপরই প্রলয়, আমি আছি সিনথি, এই তো চলে এসেছি, ভয় পেও না, একটাকেও বাঁচতে দেব না। এক টুকরো উষ্ণ মেয়ে মাথা ঠেকায় সিনথিয়া, গলা কেঁপে ওঠে। ওরা বাবাকেও ছাড়েনি, রক্তাক্ত করে দিয়েছে, আমাকে ছুঁয়েছে, টুম্পাকে ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে, কাউকে ছাড় দেয়নি। আমি সবটা দিয়ে চেষ্টা করেছি, পারছি না আর। তীক্ষ্ণ চোখ জোড়ায় জ্বলে ওঠে অগ্নিগিরি, যার উন্মাতে ভস্মীভূত হবে পুরো পৃথিবী। পেটানো নিয়মিত চর্চিত ইস্পাতের ন্যায় শরীর মুহূর্তেই ঝড় বয়ে যায়। রক্তাক্ত আধ ভাঙা ব্যথায় জড়ানো সিনথিয়ার শরীরখানা অগ্নিমানবের আয়ত্তে। ঝড়ের গতিতে ভালোবাসার ওই ছোট্ট অম্বলকে এক ঝাপটে কাছে তুলে নেয়। রক্তাক্ত সিনথিয়ার কোমল হাত জোড়া ইরফাদের পিঠ ছাড়িয়ে শূন্যে দোলে। এলোমেলো খোলা চুলগুলো ইরফাদের পিঠ ছাপিয়ে মাটি ছোঁয়। ব্যথা তো রক্ত ভেজা কপাল ছেড়ে এক ফোঁটা রক্ত সাদা টাইলসে টুপ করে পড়ে। ইরফাদের চলনের রক্তের ফোঁটাগুলো এক এক করে অসংখ্যবার বাড়ায়। বিধ্বস্ত ভরসার চাদরে নিজেকে ঢেকে স্বস্তির ছোট্ট করে একটা শ্বাস নেয় সিনথিয়া, চোখ বন্ধ করে। অনেকটা সময় পর নিঃশ্বাসের স্বস্তি। উপরতলার মরণ খেলায় মতো মাফিয়াদের হৃদয়ে ইরফাদের পদধ্বনি বিধ্বংসী সুর দিচ্ছে। পৌঁছে গেছে তাদের কাছে কদমে কদমে প্রলয়ের সুর, যেন অগ্নিমূর্তি ছায়ামানব জলশ্বাসে ভাসিয়ে কুলহারা করেই ছাড়বে এইবার। মাফিয়ার দলের রন্ধে রন্ধে পৌঁছে গেলে ধ্বংসের সুর। অকারণেই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে তারা। মাফিয়াদের মধ্যে একজন বলে, আমি বলেছিলাম দূরে কোথাও হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। দরজার ধাক্কার শব্দ শুনলেও বলেছিলাম সবাইকে পালাতে। এই খ্যাপাটে এসপি আমাদের একজনকেও ছাড়বে না, এক একজনকে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবে। মাফিয়া দলের বসের কণ্ঠে তখনও তেজ। কেউ কোথাও যাবে না, এসপির অস্তিত্ব মুছেই তবে এখান থেকে বের হব। সে গুড়ে বালি, আমরা যাচ্ছি। এতক্ষণ জোর করে আটকে রাখলো, এখন আর থাকবো না, লাগবে না টাকা পয়সা। যার জানের ভয় নেই সে থাকুক। আরে শালা, এসপি কি তোকে চেনে না? শালার পুলিশ লোক হয়ে এসপির ঘরেই হানা দিয়েছিস, তোকে ছেড়ে দেবে? গা ঢাকা দিয়ে থাকবো। একটা মার্ডারও তো করিনি, শাস্তি যেমনই হোক, মৃত্যুর রায় আর হবে না। এই মুহূর্তে মেরে গুম না করলে পরবর্তীতে এসপি যদি ক্ষমতাশীল হোক, জানে মেরে ফেলার জন্য তোকে জবাবদিহি করতে হবে। আরে যা যা। রিদওয়ানুর রহমান এই সুযোগে নিজের কক্ষে প্রবেশ করেন, দরজা বন্ধ করে দেন। ক্লান্ত ব্যথায় কাতর শরীরটা নিয়ে বসে পড়েন ধপধপে টাইলসে। হাতের মুঠোয় এখনও ধারালো অস্ত্র, তবে ছেলের উপস্থিতিতে তিনি সাময়িক বিশ্রামের জন্য গেলেন। ইরফাদের প্রতি কদম পদচিহ্ন দাপটে যেন পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে সব। কঠিন কঠোর ইরফাদ বিধ্বংসী গলার স্বর কোমল হয়ে আসে, লাইট অন করনি কেন সিনথি? নীরব নিস্তব্ধ নিস্তেজ শরীর সিনথিয়া চোখ দুটো টেনে টেনে খোলে।
তপ্ত একটা শ্বাস নিয়ে বলে, বিদ্যুৎ নেই, অল্টারনেট দেওয়া, তবে লাইটগুলো নষ্ট করে দিয়েছে ওরা। ওদের কাছে যা ছিল, যতটুকু ওদের প্রয়োজন ততটুকুই জ্বলেছে, বাকিগুলো বাবা অফ করেছে প্রয়োজনে। শ্যুট করেছে কাউকে? হো। কয়টা বুলেট ইউজ করেছো? আপনার রিভলভারে একটাও নেই। আর ওরা অনেক অস্ত্র নিয়ে ঢুকেছিল, পরবর্তীতে ওদেরগুলো ইউজ করা হয়েছে। রুমে বসবে কিছুক্ষণ? ওকে। ওরাও এখনও অনেকজন, কারো কাছে রিভলভার নেই, সব ধারালো অস্ত্র। আপনি ডোন্ট প্যানিক। টুম্পা ঠিক আছে? হু। মাফিয়াদের মধ্যে এক অংশ পালাতে চায়। মাফিয়া বস সিঁড়ি ধরে দাঁড়ালো অস্ত্র হাতে। একটাও বের হবে না, তাহলে পিস পিস করে কাটবো। এসপিকে দেখে মরে যাচ্ছিস? শালা শাড়ি চুড়ি পইরা থাকা উচিত তোদের। অনিচ্ছাকৃতভাবে মাফিয়া দলরা ঘুরে দাঁড়ায়। ইরফাদের উপরে উঠে সিনথিয়া নিজের রুমের বিছানায় বসিয়ে দেয়। কঠিন কঠোর নিষ্ঠুর নির্মম শয়তানদের বিনাশকারী। ইরফাত প্রিয়জনদের বেলায় কোমল, সিনথিয়ার ঘন চুলবতী মাথায় আরেকবার ভরসার পরশ। আর একটু সময় হু, আসছি। ইরফাতের হাতে একটা শক্ত হকি স্টিক। নির্মম নিষ্ঠুর বিনাশের জন্য সে প্রস্তুত। দাপতে দাপতে ঝড়। সিনথিয়া তড়িঘড়ি করে বলে, আল্লাহ, ওদের হাতে ধারালো অস্ত্র, এইভাবে যাবেন না। বাড়ির রিভলভারটা আগুনের মধ্যে ধরে ঘোরাতে থাকে ইরফাত। ঠোঁট হালকা বাঁকিয়ে বলে, একটা বুলেটও খরচ হবে না। ওরা আজ আমার কাছে মৃত্যু চাইবে, মৃত্যু। সহসায় ঝড়ের বেগে উড়ে আসে মাফিয়ার দল। আবছা আলোয় তাদের হুঙ্কার তেজ, ধারালো অস্ত্র, মাথায় ঝলকানি একসাথে আঘাত করে মাফিয়ার দল। হকি স্টিকে সেই আঘাত রুখে দাঁড়ায় ইরফাত। তেজস্বী চোখ, গলায় গর্জন, ভারী শক্ত পায়ে নিষ্ঠুরতা। নির্মম আঘাতে আস্ত যুবক ছিটকে পড়ে, দেওয়ালে বাড়ি খায় তার মাথা। ধারালো চাপাটি ছিটকে পড়ে ধপধপে টাইলসে। ঝনঝন করে অস্ত্রের সাথে কেঁপে ওঠে দুর্বল মাফিয়ার হৃদয়। শক্তিধর অশুভ শক্তির পক্ষে কেবল প্রলয় ঘটার অস্ত্রের সাথে এক পা পিছিয়ে যায় ইরফাত। চাপাতি ধারালো অংশ চোখে এক চিমটি দূরে ঘুরে দাঁড়ায়। ছুটে যাওয়া ধারালো অস্ত্রের সাথে হালকা নুয়ে পড়ে মাফিয়া। সাথে সাথে ইরফাত নিষ্ঠুরতম আঘাত, যেন ফুল টাচ বা ব্যাড টাচ নয়, আঘাতের বাউন্ডারি পার। ছিটকে পড়ে মাফিয়া। আরেকটা বার হাওয়ার বেগে ছুটে আসে, হাতের ভারী অস্ত্র, মুখে গর্জন। ইরফাতের গতি মন্থর। দাঁড়িয়ে থাকে ন্যানো সেকেন্ড, পিছিয়ে যায় এক পা। হকি স্টিকের এক প্রান্ত শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে হাঁটুর নিচে আঘাত করে, নিজেদের সরিয়ে নেয় এক পাশে। মুখ থুবড়ে পড়ে মাফিয়া। সিনথিয়া বিছানার শেষ প্রান্তে বালিশের সামনে ধরে বসে থাকে। মুখ থুবড়ে পড়ার গলার উপর পা চেপে ধরে ইরফাত। গুরুগম্ভীর গলায় চাপা গর্জন। কে পাঠিয়েছে? পায়ের তলার পৃষ্ঠ মাফিয়ার স্বাদ রোধ হয়ে আসে। আরেকজন তেড়ে আসে। দক্ষতে ইরফাত তুলে নেয় ধারানো অস্ত্র, মাফিয়ার প্রাপ্ত হাত। তবুও লক্ষ্যভেদ হয় না। মাফিয়ার চাপাতি আঘাত ছুড়ে দেয় ইরফাতটির শার্ট। বুকের ছেঁড়া কালো রঙের শার্টটা ভেদ করে বের হয় সাদা চামড়া। একটা ছোট ক্ষত, এরপর টুপটুপ করে ঝরে রক্ত। সিনথিয়া চিৎকার, ব্যথাতুর পায়ে উঠে এসে তীব্র আক্রোশ। থামিয়ে দেয় ইরফাত। চাপাসারে বলে, শু, কুল কুল। পরবর্তী ইরফাত আঘাত আনে ভয়ঙ্কর। ধারালো অস্ত্রের আঘাতে ছিটকে পড়ে মাফিয়ার হাতে। রক্তের বৃষ্টির মতো রক্তের ফোয়ারায় ভেসে যায় সাদা টাইলস। নিস্তব্ধ নীরব চোখে নির্মম পরিহাস দেখে যাচ্ছে লাফিয়ারা। হাতটার কোনো অস্তিত্বই নেই, ছিটকে লাফাচ্ছে দুরন্তে। চোখ থেকে খসে পড়ে গরম জল, বুকের কাঁপন বাড়ে। নিষ্ঠুর নির্মম আঘাতকারীর দিকে তাকায় মাফিয়া। থরথর করে কাঁপতে থাকা পিছিয়ে যায় মাফিয়া। ইরফাত পায়ের দাপট, গলায় ঝংকার। কে পাঠিয়েছে? কে? পায়ের তলায় পিষ্ট মাফিয়া ফুসফুস করে বলে, প্রভাত রঞ্জন। নামটা শুনেই রাতের দৃশ্যপট চোখে বুলিয়ে নেয় ইরফাত। তারপর নিগড় কণ্ঠস্বরে ফুটে ওঠে উপহাস। প্রভাত রঞ্জন? হ্যাঁ, তোর রক্ত দিয়ে লিখবো আমাদের জীবনের নতুন পথ। দুলে দুলে দরজায় ঢুকে মাফিয়া বস, যার ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। কড়া পড়া হাতে চাপাতি, অন্য হাতে নীরব, গলায় গর্জন। এই মারো রে। গলার স্বরে ঝঙ্কার শেষ না হতেই পেছন থেকে একদল মাফিয়া ধেউ আসে। ইরফাতের দক্ষ হাতে এক এক করে মাটিতে সবগুলো শুকনো পাতার মতো বিছিয়ে ফেলে। সবগুলো আধমরা দেহের উপর দিয়ে ঝড়ের দাপটে হাঁটে ইরফাত। পিছিয়ে যায় মাফিয়া বস।
1 2 3 এভাবে পা চালিয়ে দৌড়াতে থাকে। প্রলয়ের সুর তুলে পিছনেই ইরফাত। হক স্টিকের শক্ত আঘাত প্রথমেই মাফিয়ার মাথার পেছনে। এরপর ছিটকে পড়ে মাফিয়া। শক্ত মোটা রশিটা বাঁধে মাফিয়ার পা। পরনে শার্ট দিয়ে গুজে দেয় তার মুখে। একে একে সবগুলো আধমরা প্রাণকে রশিতে বাঁধে ইরফাত। নির্মম নিষ্ঠুর ইরফাত আধমরা জ্ঞানহীন মাফিয়াগুলো রশিতে বেঁধে সারি সারি ধরে বসায়। মুখে গিজে দেয় কাপড়ের টুকরো। অতপর মোমবাতিতে আগুন জ্বলায়। পায়ের তলে এক এক করে ধরে। দানবীয় শরীরের মাফিয়াগুলো চিৎকার করে ওঠে। সেই চিৎকারের আওয়াজ বাধা পড়ে মুখ ভর্তি কাপড়ে। ইরফাত ধীর পায়ে ঢুলু ঢুলু করে হাঁটে। একে একে ধারালো ছুরি দিয়ে কেটে নেয় এক একজনের সবগুলো আঙুল। সবগুলো জড়ো করে ঝুড়িতে। রক্ত চুইয়ে চুইয়ে পড়ে ঝুড়ি থেকে। গগনবিদানী চিৎকারে ফেটে পড়েছে ইরফাদের অন্দরমহল। ইরফাত চেয়ার টেনে আয়েশি ভঙ্গিতে বসে। তোদের মধ্যে কে কে সিনথিয়াকে ছুঁয়েছিস? কে? আতঙ্কে মাফিয়ার দল কুঁকড়ে যায়। ভয়ানক শাস্তির ভয়ে একজোটে তাকায় মাফিয়া বসের দিকে। মাফিয়া বস এলোপাথারি মাথা ধারায়। আমি না। ইরফাত আয়েশি ভঙ্গিতে আকাশপানে মুখ তুলে কিছুক্ষণ এরপর একদলা থুতু মারে মাফিয়াটার দিকে। অতপর চোখের পলক ফেলার আগে ধারালো চাপা দিয়ে ছুঁড়ে ফেলে। তারপর চাপা দিয়ে ছুঁড়ে মারে মাফিয়ার হাতের দিকে। হাত বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে। রক্ত ছিটকে বিচ্ছুতি পানির মতো পড়ে। একটা লোহার শিকলে সকল মাফিয়ার পা একজোটে বাঁধে ইরফাত। কয়লা এক জায়গায় স্তূপ করে আগুন জাগিয়ে দেয় তাতে। এরপরে শক্ত শিকলে টেনে ধরে এক একটাকে আয়েশ করে। দগ্ধ আগুনে পা পুড়ে পুড়ে গগন বিদারী চিৎকার দেয় মাফিয়ার দল। জবাই করা পশুর মতো তীব্র ঝাঁকি দেয় তারা। ইরফাত শিকল থেকে শক্ত হাতে ধরে বলে, আরও মেয়ে লাগবে? শুতে চাস আরও? হাঁসফাঁস গলায় অস্পষ্ট করে সবাই যেন একযোগেই বলে, আমাদের মৃত্যুদিন। ইরফাত ঠোঁট বাঁকিয়ে হাসে। তরপাতে থাকা শিকলের ঝাঁকুনি আরও শক্ত হয়। কয়েক মিনিট পর সকল নেটওয়ার্কের সমস্যার সমাধান করে বাসায়ের ফোনে থেকে থানায় ফোন দেয় ইরফাত। বাসায় রক্ষক ভেসে কিছু ভক্ষক ঢুকেছিল। কয়েকটা পরপারে চলে গেছে। বাকিগুলোকে নিয়ে যেতে হবে। এতটুকুর পরে রুস্তান কবিরের ফোন। তুমি তো তোমার ডিউটিতে ছিলে ইরফাত, কখন ফিরবে? পুলিশ যদি আমার বাসায় ভক্ষক বেশে আসে, আমি না ফিরলে চলে? ফেরার পথে ফোন কেন করনি? ফোন ডেট। নীরব কণ্ঠে শুধায় রুস্তান কবির। কাউন্ট করেছো? নো স্যার। তাহলে ডেড বডির কথা বলছো যে? আমার ওয়াইফ আত্মরক্ষার জন্য করেছে। সত্যি তুমি করনি? যদি করতাম তাহলে বাকিগুলো বেঁচে থাকতো না স্যার। আমার বাবাকে আঘাত করেছে। আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তাদের ছুঁড়ে ফেলেছে। আমার ওয়াইফকে স্পর্শ করার পরও আমি তাকে বাঁচিয়ে রেখেছি স্যার। যদি আমি কাউন্ট করতাম তাহলে ওকে আগে মারতাম। তবে যতটুকু করেছি এতেই ওরা মৃত্যু চাচ্ছে। কি করেছো তুমি? হাত কেটে দিয়েছি, পা জ্বালিয়ে দিয়েছি। ইরফাত, মেয়েটা আমার ভালোবাসায় লিখিত দলিল। যেখানে যার হাত দিয়েছে তাদের জন্য খুব সামান্য শাস্তি এটা স্যার। আমার ফ্যামিলির সবাই বিধ্বস্ত। ওদের হসপিটালাইজড করাতে হবে। রাখছি। বাকি রাত হসপিটালে কাটাই ইরফাদের পরিবার। রক্তিম সোনালি আভা। হাসপাতালের কেবিনে জানালা গলিয়ে রোদ পড়ছে মেঝেতে। কেবিনে দুপাশে দুটো বেড। সিনথিয়া শুয়ে আছে এক পাশে, অন্য পাশে টুম্পা, পাশে ইভা। বাচ্চা মেয়েটার জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ছোট কণ্ঠে শোনা যাচ্ছে একই কথা, পাপা পাপা, পাপার কাছে যাব। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ইভা ইরফাদের কাছে যায়। ভাইয়া, ওর জ্বর নামছে না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলতে ভয় লাগছে। কোনোভাবে ওকে ওর পাপার সাথে। তোকে একটা কথা বলা হয়নি, যদিও আসামি পালিয়ে যাওয়ার বিষয়টা মাত্র কয়েকজনের মধ্যেই রাখা হয়েছে। তবে ওই রাতে পালিয়ে যাওয়ার সময় প্রভাত রঞ্জনের দলবল রাফসানের সাথে করে নিয়ে যেতে চেয়েছিল। রাফসান যেহেতু অনুতপ্ত ছিল, কিছু চিন্তা করে সে আর যেতে চায়নি। উল্টো তারা যেন পালাতে না পারে এজন্য তাদের বাধা দিতে থাকে। মানে?
ঠিক আছে ও? বুকের এক পাশটা কেমন ধু ধু করে ওঠে ইভার। সবটা শেষ হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে সব। ইভার ব্যথিত আধারে ডুবে যাওয়া মুখটা ইরফাদের স্নেহময় স্থান থেকে ঠিকই নজরে দেয়। তবে পরিস্থিতি সামাল দিতে নিগুড়ো গলায় এসার বলে, রাফসানের যাই হোক, সে তোর কেউ না। শূন্যতায় চোখ সরিয়ে ইরফাদের কঠিন চোখের দিকে তাকায় ইভা। ভাঙা হৃদয়ে থানায় আগুন জ্বলছে, ছড়াছড়া চোখে তাকায়। কেউ না? আমার কেউ না, কিন্তু আমার বাচ্চার বাবা তো। রাফসানের কিছু হলে আমার মেয়েটার কষ্ট হবে। মেয়ে ব্যথা তো বুকে এসেই লাগবে। টুম্পা আর রাফসানের বাবা মেয়ের সম্পর্ক কখনোই স্মুথ হবে না। তবু আমার কাছে ওই নিষ্পাপ বাচ্চাটা তার বাবার স্পর্শ কেমন এটা দেখার সুযোগ ছিল। আমি সে সুযোগ হাতছাড়া করিনি, কোনো কার্পণ্যও করিনি, বরং বেশিই দিয়েছি। তবে সব তো আমার হাতে নেই। তাহলে তোর লাইফটা আমি নিখুঁতভাবে গড়ে দিতাম। সো প্রে ফর হিম। এছাড়া হাতে কিছুই নেই। এতটুকুই বলেই ইরফাত কেবিনের বাইরে চলে যায়। ব্যথায় কাতর সিনথিয়া নিভু চোখে সবটা শুনেছে, অনুভব করেছে। তাই ভাইয়ার কিছু হয়েছে, তবে চোখ খুলতে পারছে না সে। এবার আঁখি পল্লবে ভারী হয়েছে কন্যা অশ্রু। সময়ের সাথে সাথে ভারী ফোঁটায় রূপ নিচ্ছে। একটা কোমল, একটা সুন্দর জীবন রূপ নিয়েছে মৃত্যু খেলায়। শুধুমাত্র একটা ভুলে, কে জানতো? ওই ব্যথাতে বলার দিকে তাকানো স্নিগ্ধ চোখ জোড়ায় এক সেকেন্ডের হাজারো মেয়ের বুকের ভেতরে ঝড় তুলে দেওয়ার ক্ষমতা রাখে, তোলপাড় করে দিত। সে চোখ জোড়ার ক্ষমতা কি এভাবেই ফুরিয়ে এলো? সকাল সকাল রান্নাঘরে খাবার বানাচ্ছেন মার্জিয়া বেগম। রুটি বেলার ফাঁকে ফাঁকে তিনি নিয়ম করে একজনকে বকাবকিও করেন। আজকেও ব্যতিক্রম নয়। রুটি বেলার ফাঁকে ফাঁকে উল্টে ভেজা চোখে দুটো মুছেন তিনি। গলা উঁচিয়ে শিশিরের বাবাকে শুনে শুনে বলেন, দিল তো ফাঁকি। বলেছিলাম, বিশ্বাসঘাতকরা যার রক্তে মিশে আছে সে সুযোগ ছাড়বে না। আমার একমাত্র ছেলে। ওই মেয়ের কথায় তার মাকে ভুলে গেল। কম দাপট ওই মেয়ের। নীরবে ঠিকই গর্ত করে বসে আছে। বলি, শিশিরের বাপ, পারলে না তো ঠেকাতে? তোমার ছেলেকে নিয়েই গেল। মায়ের সঙ্গে ছলনা করলে, মাকে কাঁদিয়ে চলে গেল। বুঝবে একদিন, যেই দিন এই মা তোকে কাঁদিয়ে চলে যাবে। শিশিরের বাবা সোফায় বসে পেপার পড়ছেন। তার কোনো হেলদোল নেই। রোজ কথা শুনতে শুনতে তার অভ্যাস হয়ে গেছে। সে বুঝতে চায় না, তাকে বোঝানোর কোনো সাধ্য নেই। মার্জিয়া বেগম কথায় উত্তর না দিতে পেরে আরও জোরে জোরে বলেন, কি কপাল আমার, একদম সোনায় বাঁধানো। ছেলে কথা শোনে না, ছেলের বাপ আরও শোনে না। একটা রাতে ছোট থেকে বড় করলাম, সেও ফাঁকি দিয়ে গেল। এই সময় কি শেষ? বাপ ছেলে যখন নাকানি চুবানি খাবে ওই মেয়ের কাছে, তখন আসিস আমার কাছে। গরম খুঁতি আমি তোদের কপালের মাঝখানে চেপে ধরবো। শিশিরের বাবা মনে মনে উচ্চারণ করলেন। রোজ রোজ একই কাহিনী শুনতে তার বিরক্তি ধরে গেছে। সে আছে অন্য চিন্তায়। ছেলেটা থাকছে ভাড়া বাড়িতে, তারপর কাজে গেছে চট্টগ্রামে। মেয়েটাকে রেখে গেছে একা। কি একটা অনিরাপদ পরিস্থিতি। সারা রাত চিন্তায় চিন্তায় তার ঘুম হয়নি। এদিকে মার্জিয়া বেগমের জন্য মেয়েটাকে বাসায় আনারও উপায় নেই। তার উপর ঘুম না ভেঙে গরম গরম কথা, গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। কখন যেন ছেলেটাকে খেয়ে ফেলে। এইটুকু আর নিতে পারেন না শিশিরের বাবা। এক লাফে নামেন সোফা থেকে, লম্বা লম্বা পা ফেলে রান্নাঘরে যান। রাগে ফোঁস করতে থাকেন। এরপরেই তিনি শক্ত হাতে মার্জিয়া বেগমকে টেনে নিয়ে বসান ঘরে, জোর করে বসান সোফায়। নিজের ফোনটায় ভিডিও প্লে করে পাশে বসেন। মার্জিয়া বেগম চেয়ে বলেন, কি এইটা? দেখুক আগে। মার্জিয়া বেগম ফোনের স্ক্রিনে নিজের ভাইয়ের মুখ দেখে উতলা হয়ে ওঠেন। আমার ভাই, এটা আমার ভাই। স্ক্রিনে যোগ করে আরেকটি অস্তিত্ব, যার হাতে রিভলভার। মার্জিয়া বেগম আকস্মাৎ স্থির হয়ে যান। শিশির, মারিস না বাপ, ওইটা তোর মামা। এক ছলনাময়ীর প্রেমে ডুবে তুই তোর মাকে ভুলে গেছিস। এখন মামাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিস। শিশিরের বাবা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। চরম বিরক্তি নিয়ে বলে, দূর, আগে দেখো তো যত সব আজাইরা কথাবার্তা। মার্জিয়া বেগম স্ক্রিনের দিকে তাকিয়ে বলেন, ও কি আমার ভাইকে মারবে? মেরে দিয়ে গেছে আমার ভাইকে। শিশিরের বাবা বলেন, তোমার মতো আজব বউ কারো না হোক, অসহ্য হয়ে যাচ্ছি। মার্জিয়া বেগম উত্তর দ্বীপে যাবেন। এরই মধ্যে শোনা যায় শিশিরের গর্জন। যতটুকু জিজ্ঞাসা করব ঠিক ততটুকুই উত্তর আসবে, না হলে সোজা উপরে। তপন চৌধুরীর কাতর গলা, তুই তো আমার ছেলের মতো,
স্টপ, সম্পর্ক পাতাতে আসিনি আমি। আমার একটা ছোট্ট প্রশ্ন, তিথির মা কোথায়? তিথি কেমন আছে? নাটক কম, যদি এত দরদ হতো তাহলে এতগুলো বছরে খোঁজ নিতেন মেয়ে কেমন আছে। নিয়েছি নিয়েছি তো, ওই তোমার। প্লিজ, অসহ্য লাগছে, বলুন ফুপি কোথায়? এটা তো সবার জানা, ও পালিয়ে গেছে। সবাই যেটা জানে ওইটা জানতে আমি চাইনি, আমি ওটা জানতে চেয়েছি যেটা কেউ জানে না। মানে? মানে ট্রিগার চাপবো, ভয়ে কাছাকাছি হয় তপন চৌধুরী বলেন। আমি সত্যি কিছুই জানি না। ওরে, গরম পানিতে ওয়াশ করে আন। সাথে সাথে দুজন লোক পোশাকধারী গার্ড তপন চৌধুরীর দিকে যান। তপন চৌধুরী দিদিকে মাথা নাড়াতে থাকেন, তারপর মুখে বলতে থাকেন, বলছি শুনবে তো, বলছি আগে। শিশির হাতের ইশারায় দুইজনকে সরিয়ে দেয়, এরপর বলে, আমি যে এই পথে আছি, তিথির মা এটা পার্সেন্ট জেনে গেছিল। ওই সময় ফুকেটের জন্য কিছু ময়ের প্রয়োজন হয়, মেয়ে পাচারের বিষয়টা একটু বুঝে ফেলে। তখন সে চেয়েছিল সবাইকে বলে দেবে আর বিয়েটাও করবে না। আমি খুব করে চেষ্টা করেছিলাম, আমি বলেছিলাম যে এমন কিছু করো না, বলি সে যা ভাবছে এমন কিছুই না। একদিন এরপরে যদি ডাউট থাকে তাহলে সে চাইবে তাই হবে। সে আমাকে বিশ্বাস করেছিল, ওই সুযোগটাই আমি লুফে নিয়েছি। একটা সুন্দর নিখুঁত পরিকল্পনা। আমি ওকে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে আসতে বলি, দূরের রাস্তায় যাতে প্রবলেম না হয়। এই একটা সুযোগ কাজে লাগিয়ে আমি তিথির মাকে ফুকেটে পাঠিয়ে দেই, সাথে ছেলেকেও। পরের গল্প তোদের জানা। তাহলে ফুপু এখন কোথায়? নেই মানে? সে খুব জেদি ছিল, চিল্লাচিল্লি করতো, ড্রাগস দিয়ে ঘুম পাড়াতে পাড়াতে একদিন ঘুম থেকে আর উঠেনি। শিশিরের ভেতরে তীব্র ধাক্কা, গলার স্বরে চিৎকার, এই জানোয়ার। এরপরই স্তব্ধ মোবাইলের স্ক্রিনে চোখ রাখা মার্জিয়া বেগমের চোখ। পরপরই দুটো হাত থরথর করে কাঁপে, নির্বাক নিস্তব্ধ। শিশিরের বাবার গলার স্বরে নীরবতা। এরপরেও যে তোমার ছেলে তোমার অত্যাচার সয়ে যায়, এটা তো তোমার কপাল। আর মেয়েটাকে সারা জীবন যত দুঃখ দিয়েছো, পারবে তো নিজেকে ক্ষমা করতে? অসহায় মেয়েটাকে আমাদের আড়ালে কি যন্ত্রণাই দিয়েছ। ভাগ্যিস ছেলেটা আমার কাজের কাজ করেছে, না হলে অনুতাপে আমি নিঃশ্বাস হয়ে যেতাম। আমার ওকে নিয়ে গর্ব হয়। ছেলেটা আমার অন্তত অমানুষ হয়নি। নিস্তব্ধ নীরব মার্জিয়া বেগমের ধীর গলায় বলেন, তিথি কি আমাকে ক্ষমা করবে? ও কোথায়? আমি এখনই ওকে দেখতে চাই। কেবিনের বিছানায় ব্যথায় কাতর সিনথিয়া নীরব চোখে তাকিয়ে দেখে নিস্তব্ধ ইভাকে, কেমন বুকে জড়িয়ে মেয়েকে বুঝিয়ে যাচ্ছে। সিনথিয়ার বেডের পাশে চেয়ার পেতে নীরবে বসে আছে ইরফাত, আরেকটা কেবিনে তাদের বাবা। ইরফাত দুটো কক্ষ একটু পরপর সময় দিচ্ছে, কোলের উপর ফোনটা মৃদু কাঁপে, এক পলক স্ক্রিন তাকায়, ফোনটা উল্টো করে রাখা, পরপর দুটো কল। সিনথিয়া অস্পষ্ট গলায় বলে, কে কল দিয়েছে? আমার বাবা নয় তো? বাবা মাকে বলিনি, টেনশন করবে। একটু বেটার ফিল করো তখন জানাবো। তাহলে কে কল দিচ্ছে? শুভা। ধরছেন না কেন? মেয়েটা তো বিপদে থাকে। ওনার তো কেউ নেই। একটা মেয়ের উপর ছায়া থাকলে তখন মেয়েটা অসহায় হয়ে থাকে। ওনার উপর কেউ নেই। ওনার উপায় থাকলে কি আর আপনাকে কল দিত? নিজেই বিধ্বস্ত আমি, অস্থির লাগছে সিনথি। কঠিন হৃদয়ের মানুষটাকে অক্লান্ত পরিশ্রম করে কখনো অস্থির হতে দেখা যায় না। গুরুগম্ভীর মুখখানার আড়ালে তিনি যে কখনো কখনো ভেঙে পড়েন, এটাও বোঝার উপায় নেই। প্রকাশভঙ্গিতে ফোটে না এক ফোঁটা অস্থিরতা, দেখা যায় না ভেঙে পড়া। নিরালয় নিভৃতে তিনি একজনের নিয়ন্ত্রণ করে যান, আর সে মুখে ফুটে বেড়ালো নিঃশব্দতা। সে বিধ্বস্ত। আচ্ছা, তার কি খুব কষ্ট হচ্ছে? বিছানার উপর লেখা লৌহ শক্তির উপরের কোমল হাতটা রাখে সিনথিয়া, ভাঙা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। ফোনটা প্লিজ তুলুন। কয়েক সেকেন্ড পর ফোনটা তোলে ইরফাত। শুভা বলে, ইরফাত, অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। টাকা কোথায় পেয়েছিস? এখন দিতে হবে কেন? আমি তো তাড়া দেইনি। না, সবই তো নিলাম, ওইটা রাখতে পারছি না। লোন অ্যাপ্লাই করেছিলাম, হয়ে গেছে। লাস্ট যত টাকা দিয়েছি এখন দিয়ে দিলাম, বাকিটুকুও দিয়ে দেব। ইরফাত কোনো কথা বলে না, লম্বা একটা শ্বাস টানে শুভা। এরপর বলে, সব ঠিক আছে ইরফাত? একটা কথা না বলে পারছি না, বাবা নেই।
হোয়াট? গত রাতের ঘটনা, তোমাকে কল দিয়েছিলাম, ফোন অফ ছিল। কটা বাজে এখন? হাইপার হয়েও না, এখন আর আসতে হবে না, বাবা দাফন হয়ে গেছে। কষ্ট লাগছে না আমার এক বিন্দু, যার এমন আস্ত অমানুষ একটা ছেলে আছে, আবার মাঝবয়সী মেয়েও আছে। ঘাড়ের উপর তার ভেতরে কীরকম যন্ত্রণা ছিল। কখনো কখনো মানুষ মরে গিয়ে বেঁচে যায়, তিনি ভালো থাকুক, বেঁচে থাকলে আরও পূর্ত হতো। কোনো পাগলামি করছো, আজ তো একটা জীবন শেষ করে দিলি, এটাও আমার জন্য। গিল্টি ফিল করো না, তুমি যা দিয়েছো তা কেউ দিত না। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি জানি তুমি যদি পারতে আমাকে দূরে ঠেলে দিতে না। ভালোবাসা হলো হৃদয়ের অনুভূতি, এখানে তো কারো হাত নেই। ভালোবাসা আসে আত্মা থেকে, এটার সাথে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই, বরং ভালোবাসা ভালো থাকুক, যে যার কাছে থাকে শান্তিতে স্বস্তিতে বাঁচুক। ভালোবেসে পেতেই হবে, আমার পেতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে কেন বিয়ে করবি না? আমার রিকোয়েস্ট কেন রাখলি না? ভালোবাসা এমন এক অনুভূতি, একবার কারো জন্য অনুভব হলে সেটা আর কখনো কাউকে বসানো যায় না। রাখছি আজ, পরে কথা হবে। এরপর এক প্রয়োগ নীরবতা, এক নীরব কক্ষ। রাফসানের চোখ জোড়া বন্ধ, যেন গভীর ঘুমে তলিয়ে গেছে। মেয়ের এক নাগারে বলা এই শব্দে অসুস্থ বাধ্য হয়ে রাফসানের কাছে নিয়ে এসেছে ইভা। ইরফা দাঁড়িয়ে আছে কেবিনের বাইরে, ছোট টুম্পা মায়ের কোলে। জ্বরে উত্তাপে ইভার কাঁধে পুড়ে যাচ্ছে। মেয়ের কানে ফিসফিস করে বলে, পাপা ঘুমাচ্ছে সোনা, তুমি শুধু পাপাকে দেখবে, ওকে? ফিরে তাকায় টুম্পা, বিছানার পাশে চেয়ারে বসানো হয় তাকে। টুম্পা জোরে জোরে শব্দ করে না, বাবাকে বিরক্ত করে না, শুধু ফিসফিসিয়ে ডাকে, পাপা, ও পাপা, পাপা। নীরব রাফসান আজ কোনো কথা বলে না, শুধু নীরবে ঘুমায়। টুম্পা ফিসফিসিয়ে বলে, আমার জল হয়েছে, তুমি কোথায় ব্যথা পেয়েছো পাপা? আসো আসো, আদর আদর। আজকাল রিমার দুর্বল শরীর নিয়ে বিছানায় চায়, বেঘরে ঘুমাতে হচ্ছে রিমাকে। ইতিমধ্যে মায়ের ক্যাচ ক্যাচ, নবাবজাদি পড়ে পড়ে ঘুমাস। কেন যে তোকে পেটে ধরেছিলাম, আগে যদি বুঝতাম তাহলে জন্মের আগেই তোকে মেরে ফেলতাম। তোর জন্য আমি ছাদে অবধি যেতে পারি না। উঠ, ছাদে কাপড় মেলে দিয়ে আয়, তোর জন্য সবার চোখে মোছড়ামুছি আর দেখতে পারবো না। চোখ দুটো রাজ্যের ঘুম, সময় মতো ঘুম হয় না, খেতেও পারে না। ধুমধাম সময় অসময়ে ঘুমে আসে রিমার। আঠার মতো লেগে থাকা চোখটা খুলে মায়ের কথায় উঠে বসে। তুমি আমার সত্যি মা তো? তোমার কি মায়া হয় না আমার জন্য? তুই কি আমার মেয়ে? আমার মেয়ে হলে আমার মুখ পোড়াতিস? আমি অবৈধ কিছু করিনি মা, এটা একটা ভুল, মানুষ চিনতে না পারার ভুল। সেই ভুল কয়জনকে পোড়াবি? তোকে এত কিছু বললাম, ভুল শোধরানোর সুযোগও দিলাম, তবু একটা কথা কানে নিয়েছিস? একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলবো আমি মা? মা হয়ে তুমি পারবে আমায় মেরে ফেলতে? তোর এই সন্তান কে বয়ে বেড়াবে? তোর কি সারা জীবন ঘরে পিলার বানিয়ে রাখবো? আর একটুখানি পথ মা, আমাকে একটু ক্যারি করতে পারবে? আমাকে তোমাদের টানতে হবে না, প্রয়োজনে আমি হব সিঙ্গেল মাদার। এই পৃথিবীতে আমি দেখিয়ে দেব ভুলের পরিণতি, আর কেউ ভুল না করুক। হয়েছে, তোর বড় বড় কথা রাখ, মাথা জ্বলে যায়। রিমা মলিন মুখে হাসে, এরপর ল্যাপটপটা তুলে নেয় কোলের মধ্যে। রাতের গ্যালাক্সির যে অংশটুকুর কাজ সে শিখে রেখেছে, ওইটা আবার প্র্যাকটিস করতে বসে। তাকে স্বাবলম্বী হতে হবে, তাকে পারতেই হবে। একমাত্র এটাই তার মুক্তি। এটাই হবে যে এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। হৃদয় নিংড়ে যে কষ্ট যন্ত্রণা চোখ দিয়ে ফোটায় ফোটায় পড়ে, তার রূপ নেবে এক সফলতার গল্পে। এই চোখে জলের গল্প একদিন সকলকেই প্রেরণা দেবে, শক্তি দেবে, সাহস দেবে। এই গল্পে হবে ভুল থেকে এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। এই গল্প হবে নারী থেকে একজন মা হয়ে ওঠার গল্প। বিছানার পাশে চেয়ারে বসানো হয় টুম্পাকে। টুম্পা জোরে জোরে শব্দ করে না, বাবাকে বিরক্ত করে না, শুধু ফিসফিসিয়ে বলে, পাপা, ও পাপা, পাপা। নীরব আজ রাফসান কোনো কথা বলে না, শুধু নীরবে ঘুমায়। টুম্পা ফুসফুসিয়ে বলে, আমার জল হয়েছে, তুমি কোথায় ব্যথা পেয়েছো পাপা? আদর আদল আদল। মেয়ের ছোট্ট কোমল হৃদয়ে বাবার জন্য আকুলতা, ব্যথা। ইভার হৃদয়ে গিয়ে আগুনের ফুলকির মতো উঠতে থাকে। নীরব নিস্তব্ধ, ইভা শূন্যে তাকিয়ে থাকে। ভুলটা কি বেশি ছিল? এক ভুলে সৃষ্ট দাবানল আজন্ম পোড়াবে।
সাদা রঙের বেডের পাশে মনিটরে দেখাচ্ছে অক্সিজেন সলিউশন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস আর হৃদস্পন্দন। ওই গতিবিধির দিকে তাকিয়ে থাকে ইভা। পিঠ বন্ধ হয়ে গেলে হারিয়ে যাওয়া মানুষটি অসম্পূর্ণ হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। মামুনি, বাবা কখন ঘুম থেকে উঠবে? ছোট্ট বাচ্চার প্রশ্নে উত্তর তো ভীষণ জটিল। এই উত্তর তো নেই। নরম আলোয় কক্ষে মেয়েকে কোলে নেয় ইভা, তারপর ভেজা গলায় বলে, জানি না সোনা, আমি সত্যিই জানি না। পাপার কাছে যাই, তুমি আমাকে পাপার কোলে দাও। এখন না মা, পাপা ব্যথা পাবে। বাবা ঠিক হয়ে যাক, তোমাকে কোলে নেবে। কখন ঠিক হবে? তখন কি আমাদের সাথে থাকবে পাপা? বাবা কঠিন অসুখ, বাবা কখন বাসায় যাবে তা জানি না। সবার বাবাই তো বাসায় থাকে, আমার বাবা কেন থাকবে না? এই ছোট্ট মেয়েকে কি করে বোঝায়, কি করে বোঝাবে? একটা ভুল তাদের সব শেষ করে গেছে। আর তো সম্ভব না। পাপার কি হয়েছে? ব্যথা পেলে মানুষ ঘুমায় মামুনি। আর তাতে ব্যথা পেলে মানুষ ঘুমায়, খুব ঘুমায়। মামুনি, কি করলে পাতা ব্যথা কমবে? কোলের মধ্যে টুম্পার কোমল ছোট হাত দুটো ইভা নিজের হাতের মধ্যে সৃষ্ট কর্তির দিকে তুলিয়ে বলে। তারপর ভেজা ভাঙা গলা, বলো, আল্লাহ, তুমি তো সারা জাহানের মালিক। টুম্পা আধো আধো গলায় ধীরে ধীরে বলে, আল্লাহ, তুমি তো সারা জাহানের মালিক। তুমি চাইলে সব পারো, তুমি তো চাইলে সব পারো। টুম্পা তাল মেলায়, তুমি তো চাইলে সব পারো। তুমি আমার পাপাকে সুস্থ করে দাও, তুমি আমার পাপাকে সুস্থ করে দাও। পাপার সমস্ত ব্যথা নিয়ে নাও, পাপাকে ব্যথা দিও না। আমি ব্যথা পাই তো পাপা ব্যথা পেলে। মেয়ের হৃদয় থেকে বেরিয়ে আসা কথায় ইভার হৃদস্পন্দন থামিয়ে দেয়। বুকের ভিতরে জগৎটা ছুঁয়ে যায় মেয়ের আকুতি। টুম্পা চোখ বন্ধ করে। তুমি শুনতে পাচ্ছ আল্লাহ? আমি তোমাকে ভালোবাসি, আমি পাপাকেও ভালোবাসি। মামনি বলেছিল তুমি আমাকে ভালোবাসো, তোমার কাছে চাইলে তুমি সব দাও। তাহলে আমি কাঁদছি, তোমার ব্যথা লাগছে না? তুমি আমার পাপাকে আমাকে দেবে না? দাও না, তোমার কত কী তো আছে। মামনি বলে, এই পৃথিবী, এই আকাশ, সমুদ্র, এমনকি আমরা সবাই তোমার। আমার তো এত কিছু নেই, আমি এত কিছু চাইও না। আমি শুধু পাপার ব্যথা কমিয়ে দাও, আমি শুধু আমার পাপাকে দিয়ে দাও। দিবে? বলো দেবে? এবার রক্তাক্ত হৃদয়ে ধেয়ে আসা ব্যথার জলোচ্ছ্বাস যেন লণ্ডভণ্ড করে দেয়। মেয়ের শক্ত শক্ত কথায় যেন তার হৃদয় সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে আছড়ে পড়ছে। হৃদয়ে তিক্ত ব্যথায় চোখ ফেটে আসা জল আর বাদ মানে না, হাতের মধ্যে টুপটুপ করে পড়ে। নৈশব্দ চোখে থেকে খসে পড়ে জল, আর অতীতের একটুখানি দৃশ্যপট ভেসে আসে। ব্যথাটা আরও তীব্র হয়। থুতনির ভাঁজে ফুটে ওঠে সেই করুণ ব্যথার ছাপ। অতীতের বেলায় ভেসে রাফসানের একসময় ফিরিয়ে নেওয়ার হাতটা আজ নিথর নীরবে পড়ে থাকা হাতটা কম্পমান বেদনায় ব্যথিত হওয়ার স্পর্শ করে ইভা। তপ্ত নোনা জলের সাথে বেরিয়ে আসে ভাঙা জীবনের একচ্ছত্র স্ক্রিপ্ট। কেউ কেন পেলেও পেলাম না তোমাকে। তুমি কি জানতে পারো না হারানোর যন্ত্রণা আমৃত্যু পোড়ায়? কেন বুকের মধ্যে আস্ত দাবানল সৃষ্টি করে তুমি চেয়ে চেয়ে দেখলে? প্রতিশোধ তোমাকে এতটাই উন্মাদ করে দিল, তুমি ভালোবাসা চিনলে না। আমার ভালোবাসা তোমাকে স্পর্শ করলো না। যে মেয়ে তোমার কাছে সবটা ছেড়ে দিয়ে শুধু তোমাকে চাইছে, এমন কঠিন হৃদয় একবার ধাক্কা খেলো না। তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে নির্জন রাতের এক দানবীয় সমুদ্রে, একটা আস্ত সমুদ্র। আমি যখন একা পড়ে পার হলাম, দাবানলে পুরো ছাই হয়ে যাওয়া মেয়েটা যখন কিছুই রইল না, তখন তুমি ফিরে এলে আবার পোড়াতে। কেন এলে তুমি? কেন পোড়াচ্ছ আবার? এক বাবার রাজকন্যা আর ভাইয়ের চোখের মণি যখন আস্ত রাজ্য ফেলে, যখন তোমাকে বেছে নিল, সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ছুটে গেল, আপনজন ফেলে, ওই মেয়েটা ঘুমাতে পারতো না। তুমি বুকের উষ্ণ ওমে আগলে রেখে একটু একটু করে ঘুমাতে শেখালে। তুমি একটু একটু করে তোমাকে চেনালে। আর আমি যখন বিবর হয়ে গেলাম তোমাতে, ঠিক তখনই আবার সেই মেয়েকে তুমি ছুঁড়ে ফেলে দিলে, তার কাছ থেকে কেড়ে নিলে ঘুমসহ ঘুমের জায়গাটুকু। কেন কেন এত বড় অভিনয় করলে? তুমি জানো এই মেয়েটা এই হৃদয়ের ওই ওমটুকু অভাবে এখনো আস্ত রাত নির্ঘুম পার করে। যাকে ঘুম না পাড়ালে ঘুমাতো না, ওই মেয়েটা দূরে ঠেলে দিয়ে কি করে থাকো তুমি?
তোমার কি একটু মনে পড়লো না? তোমাকে ছাড়া মেয়েটা ঘুমাতে পারে না। আমি এই চোখে দেখতে চাইতাম পুরো পৃথিবীর সৌন্দর্য, আর এরপর তোমার দু চোখে, ওই চোখে খুঁজে পেতাম পুরো পৃথিবী দেখার আনন্দ। আচ্ছা, আমার চোখে কি তুমি কিছুই দেখতে না? ব্যথায় জর্জরিত রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণায় যে দাবানল আমি বয়ে বেড়াতাম, তুমি ফিরেও দেখলে না। একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো, কি এমন ক্ষতি হতো আজীবন তোমার বুকে আগলে রাখলে? তোমার আমার ভুল সিদ্ধান্তে মেয়েটা আজ পড়ছে। কেন জ্যান্ত আগুনে ফেলে দিলে? আবার চোখের সামনে আমাকে পুড়িয়ে নিঃশেষ হয়ে যাচ্ছ। তুমি নীরব হয়ে ব্যথা থেকে মুক্তি পাচ্ছ, আর আমি আবারও পড়ছি। রাফসান, ভালোবাসা কি সত্যি? ভালোবাসলে কি ক্ষতি হয়? আগলে রাখলে কী বা ক্ষতি হতো? আজ আমার মেয়েটা কাঁদে, আমি কি উত্তর দেব? আমাকে ভালোবাসলে না, আমাকে ছুঁড়ে ফেললে সব মেনে নিলাম। এই মেয়েটা কি করবে, কি বলবে, ও কি বুঝবো আমি? নৈশব্দ চোখের জলে লেখাগুলো, কথাগুলো কোনো শব্দই হচ্ছে না। তবে এবার হাতের কাঁপুনি কাঁচের দেওয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা ঠিকই বুঝতে পারে ইরফাত। লৌহকঠিন হৃদয়ে এক ব্যথাতুর তিক্ত অনুভূতি তার হৃদয় নাড়িয়ে দেয়। চোখ বন্ধ করে রাখে ন্যানো সেকেন্ড, এরপর ভারী দরজা ঠেলে ভেতরে যায় ইরফাত। ইরফাতের পায়ে নীরব শব্দে আকস্মাৎ চোখজোড়া খুলে যায় ইরভার। সহসায় সরিয়ে নেয় নিজের হাত, সামনে মুছে চোখের জল। ইরফাত ধীর গলায় বলে, বাইরে চল। ছোট টুম্পা একবার মামাই আর একবার মামুনের দিকে তাকায়। সময় শেষ, এখন থেকে যেতে হবে। টুম্পা তড়িঘড়ি করে মায়ের কোল থেকে নামে, এরপরই বাবার আঙ্গুলের কোণে টুপ করে চুমু খায়। এতটুকুই? তবে এতটুকুই কি কঠিন হৃদয় ছোঁয়ার জন্য যথেষ্ট না? ইরফাত আরেকবার চোখ বন্ধ করে। অদৃশ্য বাতাস মিশে যায় তার অনুভূতিতে। চোখ মিলে টুম্পাকে কোলে নেয়, বেরিয়ে আসে বাহিরে। ইরফাত মেরুদণ্ড টান টান করে দাঁড়ায়, শক্ত গলায় বলে, আমার লাইফে তো অনেক ভুল আছে, তার মধ্যে অন্যতম সেরা ভুল যখন আমি আবেগ দিয়ে কাজ করি। রাফসানের সাথে তোদের দেখা করানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল মনে হচ্ছে। ভাইয়া, এভাবে বলো না, ইমার্জেন্সি কাজ আছে, আই হ্যাভ টু গো। যাওয়ার পথে তোকে নামিয়ে দিয়ে যাব, চল ভাইয়া প্লিজ। আর ও মানে এই মানুষটাকে একা থাকবে ভাইয়া? এখানে ডাক্তার আছেন ইভা। লৌহকঠিন হৃদয়ের মানুষটার মুখের উপর কিছু বলার সাহস হয়ে ওঠে না, শুধু হাঁসফাঁস ছটফট করে, ক্ষীণ করে ছাড়ে শ্বাস, তারপর ছলছল নয়নে তাকে বলে, আমি থাকি একটু। ইরফাতের কপালের মাঝখানে ভাঁজ হয়ে যায় ইভারগুলো কথা শুনে। বিস্মিত ইরফাত ধীরে গলায় বলে, এখানে কোথায় থাকবি তুই? এখানে চেয়ারে বসে থাকবো। বাবু অসুস্থ, ভুলে গেছিস? এটাও তো হসপিটাল ভাইয়া, একটা কেবিন ম্যানেজ করে দাও, টুম্পার ট্রিটমেন্ট চলুক। পাগল হয়ে গেছিস ইভা? আমি তোকে এখানে একা রেখে যাব? চল একটু থাকি ভাইয়া প্লিজ। ইরফাত কোনো কথাই শোনে না, টুম্পাকে নিয়ে সোজা গাড়িতে বসে। ইভা দোটানায় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে, পা দুটো অদৃশ্য মায়ায় থেমে থেমে যায়। পিছু ফিরে ফিরে দেখে ইভা, একদিকে অদৃশ্য মায়া, অন্যদিকে বাস্তবতা। এবার নিজের শরীরকে ধাক্কায় ধাক্কায় ঠেলে নিয়ে যায়, গাড়ি চলতে শুরু করে। এক অদৃশ্য মায়া শেকলে পা থেকে আস্তে আস্তে খুলে যায়। হৃদয়ের ঘন দীর্ঘ শ্বাস মিলে যায় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে। সেই সাথে কত যন্ত্রণা, কত কিছু মিশে যায় পৃথিবীতে, কেউ দেখলো না তা। ধরণীতে নেমে গেছে অন্ধকার, ধূসর রঙের আকাশ, শত শত তারা। কেবিনের ডান পাশের বিছানায় শুয়ে আছে সিনথিয়া, বাম পাশে টুম্পা। ইভা ফেরার পর থেকেই নীরব নিস্তব্ধ পাথরের মতো সেই এক জায়গায় বসে আছে। সিনথিয়া ভাইকে এক পলক দেখার জন্য ব্যাকুল থাকলেও সে সময় সমস্ত ব্যথায় আর ঘুমের ঘরে তাকানোর উপায় ছিল না। আর এখন চুপচাপ চিন্তা ছাড়া আর কিছু করার উপায়ও নেই। নরমালের কক্ষে প্রবেশ করে ইরফাত, চোখ মেলে দেখে সিনথিয়া। ভাঙা গলায় জিজ্ঞেস করেই প্রথম, বাবা কেমন আছে? বেটার নাও। আমার বাবা মাকে একটু জানাবেন না? বলেছি চলে আসবে। এতটুকু বলেই টুম্পার বেডে বসে ইরফাত। ইভার চোখ দুটো শূন্যতায় শূন্য। ইরফাতের কঠিন হৃদয় উপেক্ষা করে সেই শূন্যতা। আধগুম থাকা টুম্পার চুলের মধ্যে নরম করে হাত বোলায়, এরপরই কপালের এক কোণে চুমু খায়। জ্বর কমেছে। ইরফাত আদরে গলায় বলে, আর ওকে মা? টুম্পা কোমল করে তাকায়। কি যে সে চাহনি, সব দুঃখ ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ওই বাচ্চার মায়াবী চোখ দুটোতে। কোমল নরম তুলতুলে হাঁটা ইরফাতের গালে ছোঁয়ায় টুম্পা। অস্পষ্ট বলে, হু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তুই চুপচাপ থাকলে আমার হৃদয় থমকে যায়। তুই তো আমার মা, তোর গায়ে আমি মায়ের গন্ধ পাই। তোমার যেমন আমার জন্য কষ্ট হয়,
আমারও তো পাপার জন্য কষ্ট হয়, তুমি কেন তাহলে বোঝো না? কেন আমাকে নিয়ে এলে? খানিকটা সময় থমকে যায় ইরফাত। এই ধারালো মস্তিষ্ক কখনো কখনো কাজ করে না, থেমে যায়। মৃদু একটা শ্বাস টেনে ইরফাত বলে, যদি তোর মামায়ের ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর সব কিছু তোর হাতে দিয়ে দিতাম। এত ক্ষমতা তো উপরাল্লা আমাকে দেননি। এরপর পরই ইরফাত ইভাকে বলে, আমাকে যেতে হবে। ইভা, দেখে রাখিস বাবুকে। নির্জীব নীরব ইভা বলে, আজ না গেলে হয় না ভাইয়া। বাবা, সিনথি, টুম্পা সবাই অসুস্থ, আমি একা কী করে সামলাবো? ভোরেই চলে আসবো। বলেই উঠে দাঁড়ায় ইরফাত, তবে কঠিন হাতটা কোমল হাতের স্পর্শে অজান্তেই তার সমস্ত শরীরকে বাধা দেয়। টুম্পা নরম হাতে আলতো করে ছোঁয় ইরফাতের আঙুল। মামাই, তুমি কষ্ট পেয়েছো? আমি কষ্ট দিতে চাইনি, আমি তোমাকেও ভালোবাসি মামাই। আদর আদর। বলেই ইরফাতের আঙুলের কোণে চুমু খায় মেয়েটা, তারপর বলে, আই মিস ইউ মামাই। তাড়াতাড়ি চলে এসো, টাটা। আদর বাবা, অনেক আদর। ধবধবে সাদা বেডের এক কোণে শুয়ে আছে সিনথিয়া। ইরফাত বসে সিনথিয়ার পাশেই, ফ্যাকাশে মুখ, বেনুনি দুটো দুই দিকে। ইরফাত সিনথিয়ার হাতে তালুতে হাত বোলায়, ধীর গলায় বলে, ভোরেই চলে আসবো। এমন অবস্থায় আমি ফেলে যেতাম না সিনথি, আমাকে যেতেই হবে। একদম চিন্তা করবে না, ফিরে আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে যাব, কথা দিচ্ছি। খুশি? ফ্যাকাশে মুখ, ব্যথায় জর্জরিত শরীর, নীরব নিস্তব্ধে হৃদয় একটুখানি ভালো লাগার ঝিলিক দেয়। সিনথিয়ার ওষ্ঠজোড়া প্রশস্ত হয়। সিনথিয়ার কোমল হাঁটায় ইরফাত বুকের বাঁ পাশে ছুঁয়ে রাখে কিছুক্ষণ, এরপরে বলে, আসছি হু। এরপরে 1 মিনিটের মধ্যে ইরফাত চলে যায়। আকস্মাৎ ঝড়ের গতিতে ছুটে আসে সাজিদ। কক্ষে থাকা ইভা কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়। টুম্পার গলার স্বরে খুশি, আঙ্কেল। ফিরে তাকায় সিনথিয়া। দরজা থেকে অনুমতি ছাড়াই সাজিদ ছুটে আসে। ঘটনা এত দ্রুতই ঘটে, এবার থমকে যায় কিছু সময়ের জন্য। আর ওকে শোনা? উঠে বসে টুম্পা, হাত ছড়িয়ে দেয়, ছো মেরে কোলে নেয় সাজিদ। ঠিক আছিস পুচকি? হু আঙ্কেল, জ্বর কমেছে আমার। টুম্পাকে কোলে রেখে ইভার দিকে দৃষ্টি রাখে সাজিদ, তারপর বলে, ঠিক আছো? মাথা নাড়ে ইভা। সিনথিয়া অন্য পাশ ফিরে চুপচাপ থাকে। সাজিদ ভারাক্রান্ত কণ্ঠে বলে, আমি তোমার ডিসিশনের ওপর কোনো একটা কথাও বলিনি, ফোর্সও করিনি। ভালোবাসা জোর করে হয় না, জোর করে কিছুই চাই না আমি, কিন্তু মেয়েটার উপর দিয়ে এত কিছু হয়ে গেল, আমাকে একবারও জানালে না? তোমরা কি কখনো মনে হয়নি আমি কষ্ট পেতে পারি? নীরব থেকে ইভা। সাজিদ আবারও বলে, কাজটা ঠিক করনি, বন্ধু হিসেবেও তো বলতে পারো। সরি, আমার মাথা ঠিক নেই। কি হয়েছে? সুখের কথাটুকু করে নেয় টুম্পা, এরপর নিজে নিজেই বলতে থাকে, তুমি জানো আঙ্কেল, পাপা এসেছে, আমার পাপা আমাকে আদরও দিয়েছে। টুম্পার মুখ পানে চেয়ে ইভার মুখের দিকে তাকায় সাজিদ। ইভা নীরব, নিস্তব্ধ। আমিও আদর করেছি পাপাকে। বাবা মেয়ে ভালোবাসবে, আদর করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। তবে সাজিদের প্রশ্ন তো অন্য জায়গায়। ইভা, তুমি কি এই কারণেই কনফিউজড? তুমি ব্যাক করতে চাও? কথার মাঝখানে টুম্পা আবার বলে, আমার তো আজকে দেখা করেছি পাপার সাথে, জানো পাপার অসুখ করেছে, ঘুমিয়ে গেছে। সাজিদ টুম্পার কপাল কোণে চুমু খেয়ে বলে, সব ঠিক হবে মা, সব। পরক্ষণে ইভার দিকে তাকিয়ে সাজিদ বলে, তুমি এই কারণেই বিধ্বস্ত লাগছে না? তুমি কি চাও? তুমি তাকে ভালোবাসো ইভা? এই কারণেই? টুম্পা আছে, প্লিজ, রুমে আরও মানুষ আছে, এইসব কথা থাক প্লিজ। ইয়েস অর নো? জীবন কখনো কখনো এমন জায়গায় দাঁড় করায়, তখন পিছে ফেরানোও তাকানো যায় না, সামনেও এগোনো যায় না, শুধু থেমে থাকতে হয়। আমি কাউকেই চাই না একা আমার মেয়েকে নিয়ে বাকি জীবন চলে যাক। তাই আকস্মাৎ ইরফাতের প্রবেশ। হঠাৎ ইরফাতকে দেখে চমকে ওঠে ইভা। তাহলে কি কোনো খারাপ খবর? ইভার গলা শুকিয়ে আসে, গলা চেপে ধরে অবিশ্ব ব্যথায়। ছলছলে ইভা বলে, সব ঠিক আছে ভাইয়া? ফিরে তাকায় সাজিদ। রাফসানের জ্ঞান ফিরেছে, টুম্পাকে দেখতে চাচ্ছে। যেতে হবে, কিন্তু তুই যাবি না, সিনথিয়া আর টুম্পা যাবে। ইভা নীরব থাকে, কোনো কথা বলে না। তবে টুম্পা সাজিদের কোল থেকে নেমে ইভার কোলে ওঠে, বলে, পাপার জ্ঞান ফিরেছে, পাপার কাছে যাব। নরম আলোয় কক্ষ, রাফসানের ঠোঁটের কোণে ছুঁয়ে আসা শব্দ করে টুম্পা। আত্মা ছিঁড়ে আসা আকুতি কেবল টুম্পার নাম। কাছের ভারী পাল্লা ছুঁয়ে কক্ষে প্রবেশ করে সিনথিয়া।
তার পেছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে ইরফাত, তার কোলে টুম্পা। টুম্পা দূরেই ফিসফিসিয়ে ডাকে, পাপা পাপা, ও পাপা। ইরফাত ধীরে গলায় বলে, রিল্যাক্স 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 বেবি। টুম্পা ফিসফিসিয়ে বলে, ওকে। বেডের কাছে বসে সিনথিয়া, ইরফাতের কোলে টুম্পা। সিনথিয়া রাফসানের পালস আলটিমেট লাগানো হাতের নিচে হাত রাখে। ভেতরে উতলে কান্না আসলেও চেপে যায় সিনথিয়া। নীরবে ভাইয়ের হাতে নরম করে চুমু খায়। মুহূর্তে রাফসানের বন্ধ চোখ থেকে এক ফোঁটা উষ্ণ জল গড়িয়ে পড়ে চোখের কোণ ছুঁয়ে। সিনথিয়া অন্য হাতে মুছে দেয় বেদনায় তপ্ত জল। এদিকে টুম্পা বিড়বিড় করে শব্দ করে, পাপা পাপা। ইরফাত হাত বাড়িয়ে ছোট্ট বাবুর মতো করে রাফসানের মুখের দিকে টুম্পাকে ধরে রাখে। বাচ্চাটা ফিসফিসিয়ে ডাকে, পাপা। ডাকের সাথে অস্পষ্ট স্বরে রাফসান বলে, হু পাপা। ছোট টুম্পা খুশিতে দমিয়ে রাখতে না পেরে জোরে করে ডেকে ওঠে, ও পাপা দেখো আমি এসেছি, তাকাও তাকাও, দেখো পাপা। রাফসানের বন্ধ চোখ দুটো থেকে জল গড়িয়ে পড়ে। লেগে থাকা চোখ দুটো মিটমিট করে তাকানোর সর্বোচ্চ চেষ্টায় সে। চোখ ফেটে রক্তলাল অশ্রু বেরিয়ে আসে। টুম্পা এক পাশের ভেজা চোখে চুমু খায়, হাত বাড়িয়ে মুছে দেয়। কেন কাঁদছো পাপাই? কেঁদো না, আমি মা হয়তো তোমার, আমি ভালোবাসবো, আমি আদর করব, তুমি ঠিক হয়ে যাবে পাপাই। হাত খোলা রক্তচক্ষুতে আবছা করে ভেসে ওঠে মেয়ের মুখ। হৃদয় প্রশস্ত হয় রাফসানের। তীক্ষ্ণ গলাটা ফিরে বের হয় হৃদয়ের করুণ সুর, আমার মা, আমার বাবা। পৃথিবীতে যেন এর থেকে সুন্দর রঙিন হয় তোমাকে না পেলেই বুঝতাম না। বাবা হলে এত শান্তি লাগে, তোমাকে না পেলে আমি জানতামই না। কিন্তু তোমার পাপা যে সব বোঝার আগেই ভুল করে ফেলেছে, তাই তো এত দূরত্বে থাকতে হচ্ছে। আমি তোমাকে পেয়েও পেলাম না। আমার এই অপূর্ণ ভুলে ভরা জীবনে তুমি একমাত্র রঙিন ছোঁয়া। এই অশুভ উপাখ্যানের শেষ সমাপ্তিতে তুমি এসে গল্পের নতুন মন দিলে। পুরো উপাখ্যানের পাপটুকু তুমি নিঃশব্দতায় মুছে দিলে। গল্পের নতুন অধ্যায় মনে হয় আমি আর থাকতে পারবো না পাপা। তুমি আমাকে ক্ষমা করে দিও। পাপাই তোমাকে অনেক ভালোবাসে। জীবন শেষ ইচ্ছা বলো, পরজীবনে ইচ্ছে বলো। আমি যদি কখনো সুযোগ পাই, আমি সব কিছুর বিনিময়ে তোমাদের চাইবো। আফসোস, তোকে আঙুল ধরিয়ে হাঁটানো হলো না, বুকের উপর রেখে ঘুম পাড়ানো হলো না, দুজন বসে গল্প করা হলো না। তুই কখনো দূর থেকে ছুটে এসে পাপা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়বি না বাবা। তোকে কাঁধে তুলে পুরো পৃথিবী ঘুরে দেখা হলো না। সব 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 বাকি রেখে গেলাম। হয়তো এই জীবনের সমাপ্তি ঘটে যাবে এখনই। আমার যে তোকে ছাড়তে ভীষণ কষ্ট হয়, ভীষণ যন্ত্রণা হয় মা। এই পৃথিবীর সবচেয়ে বড় মায়া তুই। তোর জন্য আমার বাঁচতে ইচ্ছে হয়, ভীষণ ইচ্ছা হয়। টুম্পা, হো বুঝতে পারিস তুই? হো, বাবাকে একটু আদর করতো। টুম্পা রাফসানের মুখের একপাশে টুপটুপ করে চুমু খায়। আজকের গল্পটি এ পর্যন্তই।